1.5 বছর পর পিচ্চিটার সাথে আমার দেখা হলো আজ। 1.5 বছর বললে ভুল হবে, তার থেকে একটু বেশি সময় মাঝে পেরিয়ে গেছে। 18 মাস, 18 দিন, 18 ঘন্টা আর 18 মিনিট 18 সেকেন্ড পর তার সাথে দেখা হলো। এতদিন বাদে দেখা হতেই মনে হচ্ছিল যে ও যেমন পাল্টে গেছে, তেমনি ওর কথা বলার ধরন, আচরণ আর সবার থেকে দূরে কেমন থাকাটা, বিষয়টা কেমন যেন আমাকে এলোমেলো করে দিচ্ছিল। অবশ্য আমাদের মাঝে দূরত্বের কারণটা একমাত্র আমিই ছিলাম। আমি ওর কোনো দোষ দেব না। আর যখন আমাদের মাঝে দূরত্বটা সৃষ্টি হয়, তখন আমি ওকে ভুল বুঝেছিলাম না, না জেনে না শুনে অনেক বড় একটা সিদ্ধান্ত আর সন্দেহ আর অন্যায় করে ফেলেছিলাম। যাকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছিলাম, আবেগ অনুভূতি যার জন্য তৈরি হয়েছিল, সব সময় যাকে হারানোর ভয়টা প্রচণ্ড পরিমাণে কাজ করতো, তাকেই হারিয়েছিলাম সেই দিন। সেই জন্যই অন্য কারোর সাথে হুটহাট করে দেখা আর সহ্য করতে পারিনি। বুঝতে পারিনি যে আমাদের দেখার আড়ালে অনেক কিছুই ভুল হয়ে থাকে। আমি সেই দিন একটাবার ছেলেটার কথা শুনিনি। ঈশান আমাকে পছন্দ করত। আমার প্রতি ওর ভেতরে একটা অগাধ ভালোবাসা ছিল। ছেলেটা সেটা খুন্নাক করেও আমায় বুঝতে দেয়নি। তারপর যখন দূরত্ব বাড়ল, আমি থাকতে পারছিলাম না ওকে ছাড়া। আর ছেলেটাকে পিচ্চি বলার কারণ জানতে চাইলে বলবো, ঈশান আমার থেকে প্রায় 1 থেকে 1.5 বছরের জুনিয়র। আর বলতে পারেন ও আমার স্টুডেন্ট ছিল। যে কলেজে আমি শিক্ষিকা হিসেবে জব নিয়েছিলাম, ঈশান সেই কলেজে অনেক আগে থেকেই স্টুডেন্ট ছিল। অনার্স লাস্ট ইয়ারের স্টুডেন্ট ঈশান তখন। আর আমি মাত্র 6 মাস হয়েছিল ওদের কলেজে শিক্ষিকা হিসেবে জব পেয়েছিলাম। আমি জানতাম না ওই অবধি, যতদিন অবধি ঈশানের আম্মু আমার আম্মুর সাথে আমাদের দুইজনের বিয়ে নিয়ে কথা বলছিল। অবশ্যই এই বিষয়টা ঈশানও জানতো না, আর যখন জেনেছিল অনেক ভয় পেয়ে গিয়েছিল। আমি কলেজে আসার পর থেকেই খেয়াল করতাম ছেলেটা একটু দুষ্টু হলেও সবার থেকে আলাদা। মানুষকে হেল্প করার, সবার সাথে ভালো সম্পর্ক রাখার, আর বিশেষ করে মেয়েদেরকে কোনো বিপদে কিংবা কোনো সমস্যার মধ্যে দেখলেই ছেলেটা এগিয়ে যেত। এইসব দেখেই ভালো লাগতো। কিন্তু একদিন হলো কি, আম্মু হুটহাট করেই বলল তার বান্ধবীর ছেলের সাথে নাকি আমার বিয়ে নিয়ে কথা বলছে আর তারা আমাকে দেখতে আসবে। তখন আমি স্বাভাবিকভাবেই মেনে নিয়েছিলাম। মেনে নেওয়ার কারণ একটাই, আমি আব্বু আম্মুর ইচ্ছে পূরণ করতে বাইরে থেকে পড়াশোনা শেষ করে এসেছি। আর বাইরে থেকে পড়ালেখা করে আসার অবধি কারোর সাথে কোনো সম্পর্কে জড়াইনি। আর না আমার কাউকে পছন্দ আছে। সারাক্ষণ বই নিয়েই পড়ে থাকতাম। আর বাইরে যখন ছিলাম তখন ওখানে আর কিছু ছেলে পছন্দ করলেও ওইসব আজে বাজে ছেলেদের আমার পছন্দ হয়নি। আমি জানি ওদের ভালোবাসা বেড পর্যন্তই সীমাবদ্ধ। আর বাঙালি একটা মেয়ে হয়ে কেনই বা আমি ওই সাদা চামড়ার বাদরগুলোকে বিয়ে করতে যাব? আব্বু আম্মুর কাছে ছোটবেলা থেকে যা চেয়েছি সেটাই দিয়েছে। তাই ওদের কথা মতো বিয়েটা করে নিয়ে তার সাথেই ভালো থাকার চেষ্টা করব। সেটাই করেছিলাম। সেই দিন যখন আম্মুর বান্ধবীর ছেলের সামনে বসলাম, তার পুরো পরিবার সেখানে উপস্থিত ছিল। আর ঠিক তখনই ঈশানকে সামনে দেখে আমি অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম। ভেবেছিলাম ঈশানের কোনো ভাইটাই আছে। তারপর যখন ঈশানের আম্মু মানে আন্টি বলেছিল, মাশাআল্লাহ, আমার একমাত্র ছেলের বউ তুমি মামুনি। যদি একটু সুন্দর না হও তাহলে কি হয়? দেখো মামুনি, আমার ছেলেকে দেখে নাও, চাইলে তোমরা আলাদা করে কথাও বলে নিতে পারো। সেদিন নীলাশা একমাত্র কথাটা শুনতেই বুঝতে পেরেছিল ঈশান ওর আম্মুর বান্ধবীর একমাত্র ছেলে। আর সেদিন ওর আম্মু বলেছিল, কথা বলার অনেক সময় পাবে, এখন দুজন দুজনকে একটু ভালোভাবে না হয় দেখুক। জীবনের প্রথম দেখছি, তাছাড়া তোর ছেলেকে তো আগে কখনো আমার মেয়ে দেখেনি, আর আমিও তেমন করে সুযোগ পাইনি। মেয়েটা বাইরে চলে গেল, ভেবেছিলাম কাকে না কাকে পছন্দ করে বসবে। শেষে আমাদের ছেলে মেয়েদের বিয়ে কিনা, তাই আর কথা বলার সাহস হয়ে ওঠেনি। কিন্তু নীলাশা দেশে ফেরার পর যখন শুনলাম অন্য কাউকে পছন্দ করে না, আমাদের কথাতেও বিয়ে করে নিতে রাজি আছি, তখন ভেবেছিলাম যে যাই হোক, মেয়েটা অন্তত তো আমাদের আত্মীয়তা করার সুযোগ করে দিয়েছে। সেদিন ঈশান পরিবারের সাথে বাসায় চলে যাওয়ার পর নীলাশা বলেছিল এই বিয়েটা ও করতে চায় না। তখন ওর আম্মু জিজ্ঞেস করেছিল, কেন বিয়ে করবে না? কারণ কি? কারণ একটাই, ঈশান আমার স্টুডেন্ট।
আম্মু, আমি যে কলেজের শিক্ষিকা হিসেবে জব করছি, ও সেই কলেজেরই স্টুডেন্টকে কি করে বিয়ে করব? তো এতে আবার এত অবাক হওয়ার কি আছে? আজকাল এসব সিনিয়র জুনিয়রের প্রেম ভালোবাসা আর বিয়ে প্রতিনিয়ত হচ্ছে। এমনটা নয় যে বয়স বড় হলে তাকে বিয়ে করা যাবে আর বয়স ছোট হলে তার সাথে বিয়ে করে মানুষ সুখী হবে না। মূল কথা হচ্ছে তুমি তার সাথে কতটুকু ভালোভাবে মানিয়ে ভালোবেসে আর ভালো বোঝাপড়া করে থাকতে পারবে, আর সে তোমাকে কতটুকু বুঝতে পারবে। তাই এসব বয়স টয়স কোনো ফ্যাক্ট না মামনি। তারপরেও আম্মু, এরকম একটা জুনিয়র ছেলেকে আবার বিয়ে করতে কেমন যেন লাগবে। ঠিক আছে, বিয়ে করতে হবে না, তবে একটা কথা শুনে রাখো। আমি যেদিন বিয়ে করে নিয়ে চলে আসি তোমার আব্বুর কাছে, সেদিন আমার প্রিয় বান্ধবী শাইলাকে কথা দিয়েছিলাম। বলতে পারো স্কুল লাইফ থেকে আমরা সবসময় নিজেদের মধ্যে বলাবলি করতাম আমাদের ছেলে মেয়ে হলে তাদের বিয়ে দেব, আমার বিয়েটা আগে হয়। আমি ভেবেছিলাম আমার ছেলে হবে আর শাইলার একটা মেয়ে হলে দুজনের বিয়ে দিয়ে আমাদের সম্পর্কটা আরও মজবুত করব। কিন্তু ওর কোনো মেয়ে হয়নি জানো, আর আমার কোনো ছেলে হয়নি, সেজন্যই ঝামেলাটা হয়েছে। তাই ভেবেছিলাম যে এটা সম্ভব হবে কি না। তারপর তুমিও দেশের বাইরে চলে গেলে। ঈশানের সাথে তোমার বয়সের ডিফারেন্স প্রায় 1.5 থেকে 2 বছরের, তাই আর কথা বলিনি। কিন্তু পরে ভেবে দেখলাম এটা কোনো ফ্যাক্ট না মামনি। 10 থেকে 12 বছরের বড় ছেলেকে মেয়েটা বিয়ে করে তাতে যদি কোনো সমস্যা না হয় আর তারা ভালোবেসে একসাথে থাকতে পারে, তাহলে তোমাদের সম্পর্ক হতে কোনো সমস্যা দেখছি না। তারপরেও আম্মু, আমার পছন্দ না ঈশান, তুমি বুঝতে পারছো না? আমি জীবনে প্রথমবার তোমার কাছে আমি একটা কিছু চাইলাম। তোমার আব্বু যা বলেছে এতদিন তাই শুনেছ, আর আজকে আমি একটা আবদার করেছি, সেটা তুমি রাখতে পারবে না বলছো? ঠিক আছে, তোমার যে ছেলেকে পছন্দ তুমি তাকে বিয়ে করে নাও, আমি এর মধ্যে কোনো কথা বলবো না। তবে বিয়ের পর যদি কোনো সমস্যা হয় সেটা নিয়ে তুমি অন্তত তো আমার কাছে কিছু বলতে আসবে না। আব্বু আম্মুর স্বপ্ন থাকে মেয়ে বড় হলে একটা ভালো পাত্রের হাতে তাকে তুলে দিবে, আর তোমার জন্য ঈশানের থেকে ভালো পাত্রও আমি আমার চোখের সামনে কাউকে দেখতে পাচ্ছি না যাকে চোখ বুজে বিশ্বাস করব। আর আমি ওকে অনেক আগে থেকে চিনি, হয়তো তেমন করে চেনা জানা কিংবা দেখা হতো না, তবে ওর বাসায় যখন যেতাম ভদ্রতার সহিত কীভাবে ছেলেটা কথা বলতো তুমি জানো না। এর মাঝখানে তোমার বোনকে ছেলেটা কতবার কলেজে নিয়ে গেছে দিয়ে গেছে সেটা জানো? এরকম একটা ছেলেকে পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আমি জানি না তুমি বিয়েটা করবে কিনা, তবে আমি তোমাকে জোর করব না। এটুকুই বলবো যে এই সব বয়সের দেহাই দিয়ে তুমি হয়তো ওকে দূরে সরিয়ে দিতে পারবে, কিন্তু ওর থেকে ভালো ছেলেই আমি আর তোমার জন্য দেখছি না। যাই হোক, শেষে আমি শুধু এটুকুই বলবো, তুমি ওর সাথে কিছুদিন কাটাও, তারপর যদি পছন্দ না হয় ভালো না লাগে তাহলে সেটা তোমার চিন্তা ভাবনা। আম্মু, ও আমার কলেজের স্টুডেন্ট, আর স্টুডেন্টের সাথে কি করে বুঝতে পারছো না তুমি? সেটা কলেজে, কিন্তু বাসায় কিংবা ফ্যামিলিগতভাবে ঈশান তোমার স্টুডেন্ট নয়। ও 2 দিন বাদেই কলেজ থেকে বেরিয়ে যাবে। মোট কথা হচ্ছে নিজেদের মধ্যে ভালোবাসাটা বড়। এখন তুমি ভেবে দেখো বিয়েটা করবে কি না। আমি তোমাকে জোর করছি না, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, তবে এটুকু ভেবো না যে তোমার আব্বু এতে খুব বেশি খুশি হবে, কারণ তোমার আব্বু অনেক আগে থেকেই ভেবে রেখেছিল এরকম কিছু। এখন ভেবে দেখো যে বাবার কথা ফেলতে পারো না, সে বাবা যদি বলে এই ছেলেটাই তোমার জন্য পারফেক্ট, তখন কি করবে? আর হ্যাঁ, ঈশানের সাথে আমার সম্পর্কটা নষ্ট হবে যদি তুমি বিয়েতে বারণ করে দাও। এখন দেখো তুমি কি করবে, সামান্য একটা রিজন দেখিয়ে বিয়েটা ভেঙে দিবে, নাকি বিয়ে করে নিয়ে ভালোবেসে দুজনে একসাথেই থাকার চেষ্টা করবে, ভালো থাকার চেষ্টা করবে। নীলাশা ভাবার জন্য 1 সপ্তাহ সময় নিয়েছিল। ওদিনের পর তো ঈশান ভয়ে আর ম্যাডাম অর্থাৎ নীলাশার সামনেই যায়নি, কারণ সেদিন যখন নীলাশার সাথে ঈশানকে আলাদা কথা বলতে দেওয়া হলো, তখন ভদ্রমহিলা ছেলেটার দিকে রাগী চোখে তাকাতেই ঈশান 2 হাতে কানে ধরে ম্যাডামের দিকে অসহায়ভাবে তাকিয়ে বলেছিল, আমি জানতাম না যে ম্যাডাম আপনাকে দেখার জন্য আম্মু জোর করে ধরে নিয়ে আসবে। জানলে কখনোই আসতাম না। আপনি বিশ্বাস করেন? আচ্ছা ম্যাডাম, আমি কথা দিচ্ছি আর কখনো এখানে আসবো না, ভুলেও না। নীলাশা ঈশানের উপর রাগ করবে কি ছেলেটার এমন লুচ্চার স্বভাবের কথা আর অসহায় চেহারা দেখে ফিক করে হেসে ফেলেছিল। তারপর বেশ খানিকক্ষণ হেসেই বলেছিল, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে কিছু বলেছি? বলেননি, কিন্তু যেভাবে রাগ করে আছেন আর যেভাবে আপনার চোখ দিয়ে আগুন জ্বলছে, তাতে আমার মনে হচ্ছে আপনি আমাকে ভরসা করে দেবেন। আমি জানতাম না ম্যাডাম
আপনি আমার আম্মুর বান্ধবীর মেয়ে। ভেবেছিলাম কোনো জুনিয়র মেয়েটি হবে হয়তো। নীলাশা সে সময় মনে হচ্ছিল যে ঈশান ভয়ে এমন কথা বলছে, না কেউ রাগ করবে ভেবেই বলছে। তাহলে কি ঈশানের ওকে পছন্দ নয়? তাছাড়া আব্বু আম্মু যেখানে একবার কথা বলেছে সেখানে বিয়ের কথাটা অর্ধেক হয়েই আছে। তারপর আবার সেদিন আম্মুকে বোঝানোর জন্য কথা বলার পরেই আম্মুকে এতগুলো কথা বলেছে। সবটা মিলিয়েই নীলাশা আনমনেই সেদিন ঈশানকে জিজ্ঞেস করেছিল, কেন তোমার আমাকে পছন্দ নয় ঈশান? পছন্দের কথা পরে ম্যাডাম, আমার মতো একটা পিচি ছেলেকে আপনি কেনই বা বিয়ে করতে যাবেন? আপনি সিনিয়র, আমি জুনিয়র, তার উপর একটা স্টুডেন্ট হয়ে কেন আপনাকে বিয়ের স্বপ্ন দেখব বলেন? আমি জানতাম না আপনি আমার আম্মুর বান্ধবীর মেয়ে। আচ্ছা, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আর ভুল বুঝবেন না আমাকে। আমি আম্মুর সাথে কথা বলে নিব, বলবো যেন আর এসব বিষয়ে না ভাবে। নীলাশাও তাই ভেবেছিল, কিন্তু গত 7 দিন ঈশানের সাথে যখন দেখা হয়নি তখন নীলাশা বুঝতে পারল আম্মু এসব বিষয়ের জন্যই রেগে আছে। আর এত বেশি রেগে আছে যার জন্য ওর সাথে কোনো প্রকার কথা বলে না, শুধু খাবার দাবার দিয়ে তারপর রুমে চলে যায়। আর মেয়েটাও এই কয়েকদিনে ভেবেছে অন্তত আম্মুর এই কথাটা একটু রাখা উচিত, কিংবা বিষয়টা নিয়ে একটু ভাবা উচিত। তাই নীলাশা ঈশানের সাথে দেখা করার চেষ্টা করেছিল। 7ম দিনের মাথায় সেদিন নীলাশা যখন কলেজে আসে, সেদিন ঈশান কলেজে আসলো না। সেদিন বাসায় গিয়ে নীলাশা আম্মুর কাছে গিয়ে ঈশানের নাম্বার চেয়েছিল। আম্মু অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়েছিল। তখন নীলাশা আম্মুকে 2 হাতে জড়িয়ে ধরে বলেছিল, তোমার যদি খুব বেশি পছন্দ হয় ওই ছেলেকে মেয়ের জামাই হিসেবে, তাহলে আমার কোনো সমস্যা নেই আম্মু। আমি ভেবেছি এই 7 দিন, আর বুঝতে পেরেছি যে তোমরা যেটা চাও সেটাই হবে। আর তাছাড়া তুমি ঠিকই বলেছ, ও আমার স্টুডেন্ট, সেটা কলেজে। আর পার্সোনাল লাইফে কি হবে সেটা তো আমরা পরে ভেবে নিব, কিন্তু এখন রাগ করে থাকা যাবে না। আম্মু, এখন তুমি তোমার হবু জামাইয়ের নাম্বারটা আমাকে দাও তো, আমি ওর সাথে কথা বলবো। আম্মু অনেক অবাক হলেও সেদিন খুশি হয়ে ওকে অনেক আদর করেছিল, চুমো খেয়েছিল অনেকগুলো। আম্মুর কথাতেই নীলাশা ভেবেছিল ছেলেটার সাথে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। সেদিন রাতেই নীলাশা ঈশানকে কল করলে ছেলেটা প্রথমে ওকে চিনতে পারেনি। নীলাশা যখন ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছিল তখন ঈশার রং নাম্বার বলে কেটে দিতে গেলে নীলাশা বলতে আরম্ভ করে, এই কল কেটো না, আমি নীলাশা, তোমার ম্যাডাম ঈশান। ঈশান অবাক হয়েছিল, তাই নাম্বারটা বারবার দেখেছিল। তারপর শিওর হওয়ার জন্য বলেছিল, মজা করবেন না তো। আপনি কে সত্যি করে বলুন তো? আপনি নিশ্চয়ই ম্যাডামের কোনো বান্ধবী হতে পারেন। ম্যাডাম হয়তো আমাকে ট্রাই করার জন্য আপনাকে দিয়ে ফোন করিয়েছে, তাই না? আরে বাবা না, তুমি আমার কথা শোনো, আমি তোমার সাথে দেখা করতে চাই। আর তুমি কলেজে আসছো না কেন? আমি কিন্তু কনফিউজড ম্যাডাম। আপনি কি সত্যিই কল করেছেন নাকি অন্য কেউ? ওকে, বিশ্বাস হচ্ছে না তো? তোমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা ইমো আছে? তাহলে বলো, আমি অনলাইনে কল করছি। ঈশান হ্যাঁ বা না বলার আগেই ম্যাডাম কল কেটে দিয়ে মিনিট খানিকের মধ্যে আবারও ভিডিও কল করে। সাথে সাথে ঈশান চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তারপর 2-3 বার বাজতেই ছেলেটা রিসিভ করে বেশ খানিকটা ভয়তে চোখে তাকাতেই দেখলো ম্যাডাম মাথায় ঘোমটা দিয়ে বসে আছে, কিন্তু এখন 3 পিস পরে আছে ভদ্রমহিলা। নীল একটা 3 পিস, হাত ভর্তি চুড়ি, কাজল কালো চোখ, সব মিলিয়ে দেখতে অসম্ভব রকমের কিউট লাগছে মেয়েটাকে। দেখে মনে হয় না যে ওর থেকে বয়সে 1.5-2 বছরের সিনিয়র হবে। ম্যাডামের এই রূপ দেখে ঈশান ড্যাব ড্যাব করে ওনার দিকে তাকিয়ে রইল। ঈশানের এমন নেশালো চাহনিতে ম্যাডাম এবার বেশ খানিকটা লজ্জা পেয়ে গেল। কিছুটা অস্বস্তি আর লজ্জা নিয়েই উনি প্রশ্ন করে বসলো, এমন করে কি দেখছো? না মানে, আসলে ম্যাডাম আমার বিশ্বাসই হচ্ছে না আপনি নিজে থেকে আমাকে কল করেছেন, তার উপর আবার ভিডিও কলে আমার সাথে আমার সামনে বসে আছেন। এমন করে দেখছো যেন আমাকে কখনো দেখোনি। কেন, তোমার কি মনে হয় আমি কল করতে জানি না, কিংবা কল করলে অনেক বেশি অন্যায় হবে? আসলে ম্যাডাম আমার অবাক লাগছে, সেদিন যেভাবে আপনি রিজেক্ট করেছিলেন সবার সামনে, যেভাবে রাগী চোখে আমার দিকে তাকিয়েছিলেন, তাতে ভেবেছিলাম আপনি আমাকে ভুল বুঝেছেন। কিন্তু আপনি আজ কেন আমার সাথে দেখা করতে চাইছেন সেটাই বুঝতে পারছি না। ও, বুঝেছি, আপনি হয়তো বিয়েটা করতে চান না, সেটা নিয়ে কথা বলতে চান। আপনার বয়ফ্রেন্ড আছে। আচ্ছা, সমস্যা নেই ম্যাডাম, আমি আম্মুকে বুঝিয়ে বলবো, কিন্তু তার জন্য একটু সময় দিন আমাকে। আলতু ফালতু কথা বন্ধ করে আমার কথা শোনো।
তুমি আমার সাথেই কাল দেখা করবে। কোথায় দেখা করবে আমি টেক্সট করে জানাবো। আর তুমি যদি ভেবে থাকো আমি বিয়ে ভাঙার জন্য কথা বলবো তাহলে ভুল। আম্মু তোমার সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আম্মুর তোমাকে অনেক বেশি পছন্দ হয়েছে মেয়ের জামাই হিসেবে, তাই ভাবলাম বিয়েটা যার সাথে হচ্ছে আর যার সাথে সারা জীবন কাটাতে হবে তার সাথে একটু দেখা করে কথা বলা, সব কিছু ঠিকঠাক করে নেওয়াই ভালো। ঈশানের চোখ বেরিয়ে আসার উপক্রম। ম্যাডাম এমন মুচকি হাসি দিল যা ছেলেটার বুকের ভিতর তোলপাড় শুরু করে দিল। ঈশান ভাবতেও পারেনি যে ম্যাডাম হঠাৎ করে ভিডিও কল করে বসবে, তারপর টানা 1 ঘন্টা কথা বলবে। ঈশান এক দৃষ্টিতে তাকিয়েছিল দেখে ম্যাডাম এক পর্যায়ে লজ্জা পেয়ে ভিডিও কল অফ করে দিতেই তখন ঈশান বলে, কি হলো, অডিও কল দিলেন যে? ওইটা তুমি বুঝবে না আমার জন্য কেমন লাগছে। কিন্তু আপনাকে তো সুন্দর লাগছিল এরকমভাবে দেখতে। তাহলে দুষ্টুমি হচ্ছে না? আমি যে কল দিয়েছি সেই জন্য তো দুষ্টুমি করা হচ্ছে বুঝি? শোনো, বিয়ের পরে অনেক দেখতে পাবে, এখন দূর থেকেই দেখো। ঈশান বুঝতে পারল যে ঘোরের মাঝে কি বলে ফেলেছে। ম্যাডামের সামনে এসব কথা বললে মেয়েটা রেগে যেতে পারে, তার উপর সবার সাথে যেভাবে কথা বলে। কিন্তু ঈশান বুঝতে পারছে যে ম্যাডাম খুব বেশি লাজুক। তারপর ওর সাথে কবে বিয়ের কথা হবার পর থেকে মেয়েটা যখন ভিডিও কল করেছিল তখন লজ্জায় রাঙা হয়ে যাচ্ছিল, নাকের ডগাটা কেমন লাল বর্ণ ধারণ করেছিল আর বিন্দু বিন্দু ঘাম জমেছিল, যার জন্য ওনাকে একদম অপ্সরীর মতো লাগছিল। যাই হোক, সব মিলিয়ে ঈশান আরও ঘন্টাখানেক মেয়েটার সাথে কথা বলে। পরদিন ম্যাডামের সাথে দেখা করতে গেলে নীলাশা ঈশানের সাথে বেশ স্বাভাবিকভাবেই কথা বলছিল। একটা রেস্টুরেন্টে দেখা করলো দুজন। তারপর অনেকক্ষণ যাবৎ কথা বলে বেরিয়ে আসার সময় ঈশান ম্যাডামকে বলেছিল, না মানে আসলে বলছিলাম কি, সন্ধ্যা হয়ে আসে, আমি আপনাকে পৌঁছে দিই। নীলাশা কেমন করে যেন তাকালে ঈশান মাথা নিচু করে ফেলেছিল। তারপর ম্যাডাম যেটা করলো সেটার জন্য ঈশান প্রস্তুত ছিল না। উনি হুটহাট করেই ঈশানের গালগুলো টেনে দেয়। তারপর মুচকি হাসলে ঈশান বাইক স্টার্ট করতেই ম্যাডাম উঠে বসে ওকে এক হাতে কোমর জড়িয়ে ধরে। ঈশানের কেন জানি শান্তি লাগছিল ম্যাডাম এমন করে জড়িয়ে ধরতে। জানে না এই বিয়েটা হবে কিনা, তবে ম্যাডামকে প্রত্যেক দিন নতুন নতুন রূপে দেখে ঈশান প্রেমে পড়তে বাধ্য হচ্ছিল। এক প্রকার দু পরিবারের থেকেই বিয়েটা ঠিক হয়ে গিয়েছিল, কারণ নীলাশা ওর বাসায় বলে দিয়েছিল ঈশানের সাথে বিয়ের জন্য সময় লাগবে, আর বিয়ের আগে ছেলেটার সাথেও কিছুদিন সময় কাটাতে চাই। বিয়ের আগে দুজনের মাঝে চেনা জানাটা হওয়াটা জরুরি। এসব ভেবেই ওদের দু পরিবার সময় দিয়েছিল। কয়েকটা দিনের মেলামেশাতেই ঈশান ম্যাডামের প্রতি প্রচুর পরিমাণে দুর্বল হয়ে পড়েছিল। প্রতি রাতে দুজন কথা বলতো। সকালে উঠে ঈশান নিজে থেকে কল করত, জিজ্ঞেস করতো ম্যাডাম ঘুম থেকে উঠেছে কিনা আর কখন কলেজে আসছে। এমন করে রোজই দুজনের প্রতি দুজন খেয়াল রাখতে আরম্ভ করে। 1 মাসের মাথায় সেদিন যখন দুজনের মাঝে একটা ভুল বোঝাবুঝি হয়, আর ভুল বোঝাবুঝিটা ছিল ঠিক এমন। নীলাশা সেদিন ঈশানকে বলেছিল কলেজের পিছন দিকটা একটু দেখা করতে, কারণ সেদিন সকালবেলা ওর সাথে না কথা হয়েছে আর না রাতে। ঈশান বন্ধুদের সাথে বাইরে আড্ডা দিচ্ছিল বলে কথা বলতে পেরেছে। বাসায় এসে যখন কল দিয়েছিল তখন বুঝতে পারে যে ম্যাডাম ঘুমিয়ে পড়েছে। তাই কলেজে এসে নীলাশা নিজে থেকেই ঈশানকে ডেকেছিল কলেজের পিছন দিকটায়। অফিস রুমে ডেকে বারবার কথা বললে সবাই সন্দেহ করতে পারে, তাই সেখানে দেখা করেনি। আর নীলাশা চায়নি বিয়ে যতদিন না হবে ততদিন অবধি কলেজের কেউ এসব জানুক। ভেবেছিল যে ঈশান অনার্স শেষ করে কলেজ থেকে বেরিয়ে যাবে, তারপরই সবাইকে সবটা জানাবে। এরই মাঝখানে কেউই দুজনের প্রতি অনুভূতির কথা প্রকাশ করেনি, তবে দুজনেই জানতো নিজেদের দুর্বলতার কথা। আর বিয়েটা হচ্ছে দেখেই দুজনের প্রতি খুব বেশি কেয়ারিং ছিল। নীলাশা নির্দিষ্ট সময়ে আসতে পারেনি, একটা স্টুডেন্টের সাথে কথা বলছিল। ঈশান আগে এসে দাঁড়িয়েছিল। তারপর যখন দুজনের দেখা হলো সেটা ছিল একটা অস্বস্তিকর পরিস্থিতিতে। ঈশান নীলাশাকে বলেছিল কোনো মেয়ের সাথে ওর সম্পর্ক নেই, না কাউকে পছন্দ করত, তবে স্কুল লাইফে একটা মেয়েকে পছন্দ করত। মেয়েটা ওরই বন্ধুর সাথে রিলেশনে জড়িয়ে পড়ে, তাই ঈশান দূরে সরে গিয়েছিল।
বিজনেসম্যান ফ্যামিলি ছেলে, তাই পড়ালেখার ফাঁকে ফাঁকে অফিসে যেতে হয়। তার উপর আবার বড় কোনো ভাই নেই, বড় কোনো বোনও নেই, সেজন্যই ঈশানকেই সব সামলাতে হয়। তাই বাসা থেকে সরাসরি বিয়ের কথাই বলেছিল। আর ঈশান এসব প্রেম ভালোবাসায় বিশ্বাস করতো না বলেই বিয়েতে হ্যাঁ বলে দিয়েছিল। কিন্তু সেদিন নীলাশা আসার পর দেখে ঈশান একটা 15 থেকে 16 বছরের মেয়েকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এমন কিছু দেখে নীলাশা সেদিন আকাশ থেকে পড়েছিল। ঈশানের সামনে এসে দাঁড়িয়ে দেখে কেমন যেন অসহায় চোখে তাকিয়েছিল। ঈশান মেয়েটাকে ছেড়ে দিয়ে যখন কিছু বলতে যাবে তার আগেই নীলাশা কষিয়ে একটা থাপ্পড় বসিয়েছিল ছেলেটাকে। ঈশান অবাক চোখে তাকিয়েছিল মেয়েটার দিকে। ঈশান যখনই কিছু বলতে যাবে তার আগেই নীলাশা আরেকটা থাপ্পড় মেরে কান্না করে বলেছিল, ছি, আমি ভাবতেও পারিনি যে আমি তোমার লাইফে থাকতে তুমি অন্য কাউকে নিজের লাইফে চড়াবে। আর এই মেয়েটা কি আমার থেকে দেখতে সুন্দরী যার জন্য তোমার ওকে ভালোবাসতে হলো? আমি তোমার এত কেয়ার করি, তোমাকে এত ভালোবাসি, এত আগলে রাখি, তারপর সেটা কম হলো? তোমাকে মুখে বলিনি, তাতে তোমার অন্য কারোর কাছে আসতে হলো। ঈশান, তুমি আমাকে বলতে পারতে যে তোমার আমাকে হাক করতে ইচ্ছে করে, অন্যভাবে পেতে ইচ্ছে করে, আমি তাও রাজি হতাম। 2 দিন বাদে তো আমাদের বিয়ে, সারা জীবনের জন্য আমি তোমার হয়ে যেতাম, আর তুমি অন্য একটা মেয়ের সাথে। কী সব যা তা বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? আপনি ওকে চেনেন না, জানেন না, ওর সম্পর্কে আজে বাজে কথা কেন বলছেন? আমার কথা শুনুন প্লিজ। চোখের সামনে যা দেখেছি এরপরেও তোমার কথা শুনতে হবে? আমি বুঝে গেছি তুমি আমার সাথেও সম্পর্ক রাখবে, আবার অন্য কারোর সাথে রাখতে চাও, তাই না? তোমার চরিত্র সম্পর্কে আজকে আমার ধারণা হয়ে গেছে। এই জন্যই বোধহয় বলে বড়লোকে ছেলেরা একটু সুযোগ পেলে নিজেদের ধরে রাখতে পারে না। আপনি কিন্তু শুধু শুধু আমাকে ভুল বুঝছেন ম্যাডাম। আমার কথা শুনুন, দেখুন এরকম কিছু হয়নি। আপনি যা ভাবছেন তা নয়। ও তো আমার... আর কিছু শুনতে চাই না। আজকে চোখের সামনে যা দেখলাম তারপরে আমার বোঝা হয়ে গেছে যে তুমি ঠিক কেমন মানুষ। আমাকে আর বোঝাতে হবে না। আমি তোমাকে বিয়ে করে নিয়ে সুখে থাকতে চেয়েছিলাম, তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। আম্মু তোমাকে পছন্দ করে বলে আমিও ভেবেছিলাম তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দেব। এক পাশের মেলামেশায় আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম ঈশান। আর তুমি আমাকে এমন করে ঠকালে। ভাগ্যিস বিয়ের আগে আমি সবটা জানতে পেরেছি। বিয়ের পরে যদি জানতাম আমার স্বামী অন্য কারোর সাথে সম্পর্ক রেখেছে আমার সাথে থাকার পরেও, সেটা আমার জন্য অনেক বেশি কষ্টের কারণ হতো। নীলাশাকে সেদিন ঈশান আর আটকাতে পারেনি। বারবার ওকে আটকানোর চেষ্টা করলে মেয়েটা ওকে ততবার থাপ্পড় মেরেছিল। ঈশান সেও মেয়েটাকে বোঝাতে পারেনি। 2 দিন মেয়েটার সাথে কোনো যোগাযোগ হয়নি ঈশানের। তারপর ওর বাসা পর্যন্ত গিয়েছিল, কিন্তু নীলাশা ছেলেটার সেদিন দেখা করেনি। ঈশান বলতেও পারেনি দুজনের মাঝে ভুল বোঝাবুঝি চলছে, কিন্তু সেটাই ওর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সেটা ঈশান জানতো না, কারণ পরদিন নীলাশা ক্লাস শেষ করে তারপর ঈশানের বাসায় চলে যায়। ওর আব্বা আম্মু সেই সময়টাতে বাসায় ছিল, সবেমাত্র লাঞ্চ করতে বসেছে। এমন সময় নীলাশা এসে সবার সামনে ওর বিষয়ে সব বলে দেয়। সবটা বলার পর ঈশানের আব্বা আম্মু অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। ঈশান কাছে গিয়ে যখনই নীলাশার হাত ধরে রিকোয়েস্ট করতে যাবে, নীলাশা ঈশানের আব্বু আম্মুর সামনে ওর গায়ে হাত তোলে। ছেলেটা মাথা নিচু করে রইল। এবার ঈশানের আম্মু এসে ওকে বলতে আরম্ভ করে, কি হয়েছে মামুনি? তুমি এমন রেগে আছো কেন? আর আমার ছেলের গায়ে হাত তুলছো? ঈশান ভুল করেছে, তার জন্য আমাদের বলো যদি কোনো দুষ্টুমি করে থাকে। না আন্টি, ও কোনো দুষ্টুমি করেনি। আপনাদের ছেলের সম্পর্কে আপনারা জানেন না, ও একটা লম্পট। আপনাদের ছেলের চরিত্রের ঠিক নেই। ও আমার সাথে 1 মাস ঘোরাফেরা করে শেষে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে। যদি বিশ্বাস না হয় সবটা ওর কাছ থেকেই জেনে নেবেন। আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা যদি ভেবে থাকেন এসব বিষয়ে আমি স্বাভাবিকভাবে নেব, বড় লোকের বা 10টা ছেলের মেয়ের মতো আমি সবটা মেনে নেব, তাহলে সেটা আপনাদের ভুল ধারণা। আমি এই অন্যায়টা কিছুতেই মানতে পারবো না। ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কি বলছো মামুনি? এরকম করে বললে হয় বলো? দেখো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমার ছেলেটা ওরকম না, বললাম তো। আর তুমি হয়তো ভুল দেখেছো। না আন্টি, আমি চোখের সামনে সবটা দেখেছি। আমি ভদ্রভাবে বলে দিতে এসেছি। আপনারা নিজের থেকে বিয়েটা ভাঙবেন। আপনার ছেলের চরিত্র ঠিক কতটুকু ভালো সেটা আমার সেদিন দেখা হয়ে গেছে। আমি চাইছি না এই বিয়েটা সামনের দিকে এগুক। ঈশান,
নীলাশা, মামুনি কি বলছে? তুমি কি করেছো কার সাথে? সত্যি করে বলো। এইসব আজে বাজে কথা কেন বলছে ও? ঈশান মেয়েটার দিকে অবাক চোখে তাকিয়েছিল, কিছু বলতেও পারেনি। আর কী বা বলবে, মেয়েটা নিজের মতো করে ওকে ভুল বুঝে গেল। তখন ঈশান আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, একটা মেয়ে এসে যখন বলে আমার চরিত্রটা এমন, তাহলে সেখানে আমি বললেও তোমার হয়তো বিশ্বাস করবে না। তবে আজকে ম্যাডাম, আপনি অনেক বড় ভুল করে ফেললেন। জীবনের সবচেয়ে বড় ভুলটা আপনি আজ করলেন। আপনার আমাকে পছন্দ না সেটা আপনি সরাসরি বললেই পারতেন। এরকম একটা নাটক করে আমাদের মাঝে ঝামেলা বাঁধানোর খুব বেশি কি দরকার ছিল? আপনার আম্মুর সাথে আমার আম্মুর সম্পর্কটা নষ্ট করলেন আজকে আপনি। তুই যেটা করেছিস তারপরে তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবাসতে যাব? কখনোই না। আর আমি নাটক করছি না। তুই যেটা করেছিস সেটা কি খুব ভালো হয়েছে? ওই মেয়েটার সাথে তোর কি সম্পর্ক বল? হ্যাঁ, ওই মেয়েটার সাথে আমার সম্পর্ক আছে। তবে কি সম্পর্ক আছে সেটা একটাবার আপনি জানার চেষ্টাও করলেন না, আর বুঝতেও চাইলেন না। কতই বা বয়স মেয়েটার? 17 থেকে 18 হলো। ওর আব্বু আম্মু নেই, অনাথ একটা মেয়ে। আর আপনি কি না ওকে নিয়ে? ঈশান, কি হচ্ছে কি? আর এইসবের মানে তো আমি কিছুই বুঝতে পারছি না। আব্বু, ওনাকে বলে যেতে দাও, তারপর আমি তোমাদের বলবো। এখন উনি চাইলেও আর আমি ওনাকে কোনো সত্যিটাই বলবো না, কারণ ওনার বিশ্বাস দেখে আমি মুগ্ধ হয়েছি আজকে। ঈশানের শেষ কথাগুলোতে কিছু তো একটা ছিল, যার জন্য নীলাশা আর তেমন করে কোনো কথাই বলতে পারেনি। সেদিন মেয়েটা কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় ঈশানের বাসা থেকে। মেয়েটা চলে যেতেই আব্বু ঈশানের সামনে এসে দাঁড়ালো। আব্বু যে খুব রেগে আছে আর ওকে হয়তো যে কোনো সময় আঘাত করতে আরম্ভ করবে, সেটা ঈশান বুঝতে পারল। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে বলেছিল, একটা মেয়ে এসে তোমার ছেলের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে গেল, এরপর হয়তো তুমি আমাকে বিশ্বাস করবে না আব্বু। তবে আমি জানি সবটা শোনার পর, আর যার সাথে আমাকে উনি দেখেছে তার মুখ থেকে শুনে হয়তো বিশ্বাস করবে। তারপরও তোমার যদি রাগ হয়ে থাকে, তুমি আমার গায়ে হাত তুলতেও পারো। হাত তুললে তো সব সমস্যার সমাধান হবে না। কি করেছো তুমি সেটা বলো। ম্যাডাম সেদিন মিতুর সাথে দেখেছিল আম্মু। তার মানে? ও সেদিন আমার সাথে দেখা করার জন্য কলেজে এসেছিল, আর ম্যাডাম ঠিক তখনই আমাকে ডেকেছিল। মিতু মেয়েটা কেমন সেটা তো তোমরা জানো। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে, ছোট বোনের মতো ভালোবাসি ওকে। ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম। ঠিক তখনই ম্যাডাম আমাদের এসে দেখেই ভুল বুঝে নেয়, মনে করে ওর সাথে আমার সম্পর্ক আছে। তোমাদের যদি তারপরে বিশ্বাস না হয়, তাহলে তোমরা অন্তত মিতুকে ডেকে জিজ্ঞেস করতে পারো। আব্বু আম্মু বুঝতে পারলো অনেক বড় একটা ভুল বোঝাবুঝি হয়েছে দুজনের মাঝে। তবে চোখের সামনে থেকে সবটা না দেখেই নীলাশা ঈশানকে ভুল বুঝেছে, তাই ঈশানেরও মনটা খারাপ হয়ে গেছে। আম্মু আরও বুঝতে পারলো একটা মাসে দুজনের মেলামেশার মাঝে ওনার ছেলেটা নীলাশার প্রতি দুর্বল হয়ে পড়েছে, ভালোবাসতে আরম্ভ করেছিল হয়তো ছেলেটা। ঈশানের কথা ভেবেই আম্মু আব্বুকে আর কিছু বলতে বারণ করলো। আর আব্বুও বুঝতে পারলো উনি তো এতটা ছোট না যে ছেলে মেয়ের মনের অবস্থা বুঝতে পারবেন না। এই ঘটনার পর একটা সপ্তাহ ঈশান কলেজে যায়নি, আর এই একটা সপ্তাহ নীলাশাও কলেজে আসেনি। ও ভেবেছিল যে ঈশান হয়তো কাউকে ডিস্টার্ব করবে, কিন্তু ঈশান আর ওকে কখনোই ডিস্টার্ব করেনি। ঈশানের আম্মুর সাথে নীলাশার আম্মু তেমন করে আর কথা হয়নি। ওই ঘটনার পর ঈশানের আম্মু নিজে থেকেই ওর আম্মুকে ফোন করে বলে দিয়েছিল, আব্বু, একটা কথা সামান্য ভুল বোঝাবুঝির কারণেই আমাদের দুজনের সম্পর্কটা নষ্ট হয়েছিল। তোমাদের সম্পর্কটা না হওয়াতেও আমাদের দুই বান্ধবীর মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়েছিল। তাই বলছিলাম কি যে একটু আমাদের দিকটা ভেবে দেখো। আমার তো কোনো ছেলে নেই। তোমাকে দেখার পর থেকে আমি মেয়ের জামাই না ছেলে ভাবতে শুরু করেছি। তুমি আমার মেয়েটার কথাতে রাগ করে থেকে যদি এখন বিয়েটা না করো তাহলে আমি কষ্ট পাবো। আমার ভুল ছিল কোহিনূর। তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিলাম, আমি বুঝতে পারিনি একটা জুনিয়র ছেলে আর সিনিয়র মেয়ের বিয়ে হতে পারে না। আমার ছেলে দোষ না করার পরেও তোর মেয়ে ভুল বুঝেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি বুঝতে পারিনি এরকম কিছু হবে। তবে যাই হোক, আমি তোর কাছে মাপ চেয়ে নিচ্ছি।
আমার ছেলের ভুল না করার পরেও তোর মেয়ে সেটা কি ভুল ভেবেছে? ওই ঘটনার পর আম্মু আর বান্ধবীর সাথে কথা বলেনি। এটা ভেবেই খারাপ লেগেছে যে এত কিছু ঠিক করলো আর মাঝখান থেকে মেয়েটার সব কিছু না বুঝেই সবটা এলোমেলো করে দিল। যাই হোক, এই ছিল নীলাশা ঈশানের জীবনের ফ্ল্যাশব্যাক। ওদের মাঝে সম্পর্কটা হতেও হয়নি। তারপর মাঝে কেটে গেছে প্রায় 18টা মাস। নীলাশা যখন নিজের ভুলটা বুঝতে পেরেছিল তখন মনে হয়েছিল যে ঈশানের সাথে ওর আবার দেখা হবে, কিন্তু ততদিনে আর ঈশানের সাথে নীলাশার কথা হয়নি। কারণটা ছিল 3 মাসের মধ্যেই ঈশানের এক্সাম শেষ হয়ে যায়, আর এক্সামের পর থেকে ঈশান আর কলেজে আসেনি। তাছাড়া নীলাশা ভেবেছিল ছেলেটা শুধু পড়ে ক্লাসগুলো করে না, কিন্তু শেষে ওর বন্ধুদের থেকে খোঁজখবর নিয়ে জানতে পারলো ঈশান সেদিনের পর থেকে আর কলেজে আসেনি। নীলাশা চেষ্টা করেছিল যোগাযোগ করার, কিন্তু ঈশানের নাম্বারটা বন্ধ দেখাচ্ছিল। শেষে যখন আর যোগাযোগ করা সম্ভব হয়নি তখন হতাশ হয়ে পড়েছিল। নিজের করা দোষ আর ভুলের কারণেই কলেজের চাকরিটা পর্যন্ত ছেড়ে দেয় নীলাশা। নিজেকে ঘরবন্দি করে ফেলেছিল। নিজের কাজের জন্য নিজেকে অনেক বেশি ছোট মনে হচ্ছিল। তারপর দুজনের মাঝে ঠিক কতটুকু দূরত্ব ছিল একটু পরেই আপনারা জানতে পারবেন। ঈশান ওর বিজনেস পার্টনারের সাথে, অর্থাৎ যে লোকটার সাথে পার্টনারশিপে বিজনেসটা এর বাহিরে এসে শুরু করেছিল, সেই লোকটার সাথে কথা বলছিল। এরই মাঝখানে কেউ একজন পিছন থেকে ওর নাম ধরে ডাকতেই ঈশানের কেমন যেন কণ্ঠটা খুব চেনা চেনা লাগলো, যার কারণে বোঝার চেষ্টা করতে লাগলো। তার মাঝে আরেকবার নিজের নামটা কানে আসতেই পিছন ফিরে তাকালো ছেলেটা। তারপর যাকে দেখলো তাকে দেখার জন্য কখনোই প্রস্তুত ছিল না, কারণ নীলাশা ম্যাডামের পিছনেই দাঁড়ানো। ম্যাডামকে এখানে দেখে অবাক হলো ঈশান। তারপর ছেলেটা লোকটার সাথে ফিরে আবার কথা বলতে আরম্ভ করলে তার মাঝখানেই ছেলেটা ওর পাশে এসে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, কথা বলবি না আমার সাথে ঈশান? ঈশান আশেপাশে তাকালো। সামনে থাকা ভদ্রলোক ওর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। ঈশান একটু হাসার চেষ্টা করে ওনাকে চলে যেতে বলল। লোকটা যেতেই ঈশান ম্যাডামের দিকে ফিরে একবার তাকিয়ে তারপর চোখ জোড়া অন্যদিকে ঘুরিয়ে নিল। ছেলেটা আশেপাশে তাকাতেই লাগলো, তখন নীলাশা বলতে লাগলো, কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ। তাছাড়া লম্পট চরিত্রহীন তারা সবসময় ভালোই থাকে, সবসময় মেয়েদের শরীর নিয়ে খেলা করে বেড়ায়, তো তাই তাদের ভালো থাকতেই হয়। নীলাশা কথাটা হেসে বললেও ঈশানের কথাতে নীলাশার মুখটা একদম কালো ফ্যাকাশে হয়ে গেল। মেয়েটা মাথা নিচু করে ফেললো, চোখে পানি টলমল করতে লাগলো। নীলাশা ভেবেছিল যে এতদিন পর দেখা হলে ঈশান অন্তত ওর সাথে কথা বলবে। ঈশান কথা তো বলল, তবে অন্তত আর যাই হোক ভালোভাবে কথা বলল না। ঈশান একটা ফাঁকা জায়গায় আসতেই নীলাশাও পিছন পিছন এসে পাশে দাঁড়াতেই ঈশান বলতে লাগলো, কি চাই? আসলে তোমার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম, তাই আর কি। আমার আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। তাছাড়া আপনাকে আমি চিনি না, জানি না, আপনার সাথে কেনই বা কথা বলবো? সত্যি কি জানো না? সেটা আমার থেকে আপনি ভালো জানেন। আর আপনি আমার সাথে বেশিক্ষণ থাকলে আপনার কোনো ক্ষতি করে দিতে পারি। বোঝেনি তো, আমি একটা প্লে বয়। একটা মেয়েদের দেখলেই কেমন যেন তাদের কাছে পাওয়ার জন্য খুব বেশি আকাঙ্ক্ষা জেগে ওঠে মনে। ঈশানের কথাতেই নীলাশার চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মেয়েটা হাতের উল্টো পিঠ দিয়ে চোখ জোড়া মুছে নিয়ে তারপর বলতে লাগলো, আমি জানি এসব আমার প্রাপ্য ছিল, এর থেকে খারাপ কিছু আমার সাথে হওয়া দরকার ছিল, তাহলেই হয়তো। আমি আপনার সেই পুরনো দিনের কাহিনী শুনতে চাইছি না। কী জন্য ডাকলেন আর এখানে এসে কী জন্যই কথা বলতে আসলেন সেটা বলুন। ঈশান, আমি সব কিছু জানতে পেরেছি। তোমার সাথে একটু কথা বলতে চাই, প্লিজ এড়িয়ে যেও না। অনেক চেষ্টা করেছি তোমার সাথে কথা বলার, অনেক চেষ্টা করেছি দেখা করার, কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। তোমার বাসাতে গিয়েছিলাম, অনেকবার আন্টি আঙ্কেলকে জিজ্ঞেস করেছি, ওরা তোমার সাথে যোগাযোগ করার নাম্বারটা পর্যন্ত বলতে চায়নি। অনেক কান্নাকাটির পরে শেষে বললো তুমি দেশের বাইরে চলে এসেছো, আর তাই। তো দেখেন, আমি সব কিছু ভুলে গেছি, আর আপনিও সব কিছু ভুলে গেলে ভালো হয়। নতুন করে সব কিছু শুরু করুন, আর এইসব বিষয় বাদ দিন। আমি যেসব একবার ভুলে গেছি সেসব নিয়ে কথা বলতে চাই না। ম্যাডাম প্লিজ এইসব কথা আর বলবেন না।
এত রাগ তোমার আমার উপরে, একটু কথা পর্যন্ত বলতে চাইছো না? খুব বেশি খারাপ লেগেছে সেই দিন, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার গায়ে যতবার হাত তুলেছি, যতবার আঘাত করেছি, যা অপমান করেছি, সব তুমি আমাকে ফিরিয়ে দাও। তারপরে একটু দেখুন, আপনার সাথে আমি কথা বলতে চাইছি না, তারপরও এত রিকোয়েস্ট করছেন তাই কথা বলবো। তবে এখানে না, এখানে আমার বিজনেস পার্টনারের মেয়েরা বার্থডে পার্টিতে এসেছে। এখানে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি কাল আমার অফিসে আসুন, আমি সেখানেই আপনাকে কিছুক্ষণ সময় দেব। ঈশান চলে যেতে নিলে নীলাশা পিছন থেকে ডেকে বলল। কিন্তু আমি তোমার ঠিকানা জানি না ঈশান। ঈশান একটা কার্ড বের করে মেয়েটার হাতে দিয়ে তারপর বাহিরের দিকে বেরিয়ে গেল। নীলাশা ফ্যাল করে ঈশানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। অনেক পরিবর্তন হয়ে গেছে ছেলেটা, কেমন স্যুটবুট পরে সব দায়িত্ব নিয়ে কাজকর্ম করছে। নীলাশা ঈশানের আম্মুকে কাজে অনেকবার বলেছিল ঈশানের সাথে একবার যোগাযোগ করিয়ে দিতে, কিন্তু ওরা রাজি হয়নি। ওরা বলেছে যেটা শেষ হয়ে গেছে সেটার জন্য আর যোগাযোগ করেই বা কী হবে। আর ঈশান বলে এসেছিল যেন কাউকে ওর নাম্বারটা না দেয়। তাতেই হয়তো আব্বু আম্মু বুঝতে পেরেছিল ঈশান হয়তো চায় না নীলাশার সাথে আর কোনো প্রকার যোগাযোগ রাখতে। পরদিন নীলাশা সকাল সকাল উঠল, নিজেকে খুব ভালোভাবে তৈরি করে নিল। ইচ্ছে করছিল কাল ঈশানকে এতদিন দেখার পর একবার শক্ত করে জড়িয়ে ধরতে, ছেলেটার বুকের মধ্যে মুখটা গুজে দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে। কিন্তু ঈশান হয়তো আর এসব কিছু চায় না। ঈশানের অনুপস্থিতিতে ওর দূরত্ব আর ভুল বোঝাবুঝি থেকেই নীলাশা একটা সময় ওকে এত বেশি ভালোবেসে ফেলেছিল, যার জন্য ওকে ছাড়া যতগুলো দিন কাটিয়েছে ততগুলো দিন যেন নিঃশ্বাসটা পর্যন্ত নেওয়া দায়ী হয়ে পড়েছিল নীলাশার জন্য। যাই হোক, 10টার দিকে ঈশানের অফিসের উদ্দেশ্যে একটা ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ল মেয়েটা। তারপর আধা ঘন্টার মধ্যেই অফিসের সামনে এসে ঈশানের কার্ডটা দেখালেই অফিসে ঢোকার পারমিশন দিল। ভিতরে এসে বসের কথা জিজ্ঞেস করতেই একজন এসে ওকে ওয়েটিং রুমে বসিয়ে দিল। নীলাশা চারপাশটা ভালোভাবে দেখতে লাগলো। এই মুহূর্তে দুজনেই লন্ডনে আছে, আর কিভাবে এসেছে সেটা একটু পরেই জানতে পারবেন। মিনিট 10 পরে ঈশান আসলো। নীলাশা আশেপাশে সব কিছু ঘুরে ঘুরে দেখছে। তখন ঈশান একটু কাশি দিয়ে বলল, জি বলুন, কি উপকার করতে পারি আপনাকে, আর কি কথা বলার জন্য এখানে আসা? নীলাশা ঈশানের সামনাসামনি এসে দাঁড়াতেই ছেলেটা ওকে এড়িয়ে গিয়ে একটা জায়গায় বসে পড়ল। তারপর টেবিলের উপর থাকা পানিটা নিয়ে খেতে লাগলো। ঈশানের ফোনের দিকে তাকাতেই মেয়েটা এসে ওর থেকে একটু দূরে বসলো। নীলাশা খেয়াল করছে ঈশান একবারের জন্য ওর দিকে তাকাচ্ছে না। ছেলেটা চোখে মুখে বিষণ্ণতা, তারপরও কেমন যেন সব কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা। নীলাশা কিছুক্ষণ চুপচাপ থেকে কথাগুলো সাজিয়ে নিয়ে বলতে লাগলো, ঈশান, আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি ভুলের মাধ্যমে যে কত বড় অন্যায়টা সেই দিন করেছি। নিতুর সাথে তোমাকে দেখে সেটার জন্য খুব বেশি লজ্জা লেগেছিল নিজের কাছে। আমি আন্তরিকভাবে দুঃখিত ঈশান, সব কিছুর জন্য আমি তোমার কাছে অনেক বেশি সরি। তো এখন কি করতে বলছেন আমায়? আর সবচেয়ে বড় কথা, যেটা ভুল বোঝা সেটা বুঝে ফেলেছেন। এখন সত্যিটা বুঝলেই কি আর না বুঝলেই বাকি, এইসব নিয়ে আমার কিছু যায় আসে না। না আপনার সাথে আমি এইসব বিষয়ে কোনো কথা বলতে চাই, আর না এসব মনে করতে চাই। আপনি বারবার কালকা থেকে এইসব বিষয়ে মনে করাতে চাইছেন। দেখুন, অন্য কোনো বিষয়ে কোনো কিছু বলতে চাইলে আমাকে বলতে পারেন। কিন্তু আমাকে যে সব কথা বলতেই হবে আর তোমাকে শুনতেই হবে। প্লিজ আমার কথাগুলো শুনুন। আপনি বারবার এসব একই কথা কেন বলছেন বলুন তো? যেটা চলে গেছে সেটা আমি মনে রাখি না। আমি আর 10টা ছেলে মেয়ের মতো না যে ওর পেছনে কথাগুলো মনে করে জেদ করে বসে থাকবো। যেটা সত্যি ছিল সেটা জানতে পেরেছেন, আর এটা হওয়ারই ছিল। আমি তো বলেছিলাম সবটা একদিন জানতে পারবেন, জানতে পেরেছেন। তবে এইটুকু তো বুঝতে পেরেছেন আমি আর যাই হই, লম্পট কিংবা চরিত্রহীন না। নীলাশা ঈশানের কথাতে মুখে দুহাত ঠেকিয়ে কেঁদে ফেলল। মেয়েটা বেশ কিছুক্ষণ কান্নাকাটি করে চোখ জোড়া মুছে নিয়ে বলতে লাগলো, মিতু যে তোমার ফুফাতো বোন, আমি সেটা ভাবতেও পারি। এরকম একটা বাচ্চা মেয়ের সাথে কিনা আমি তোমাকে দেখে এত বাজেভাবে মন্তব্য করেছি। সব কিছুর জন্য আমার এত বেশি লজ্জা লাগছিল যে তোমার সাথে দেখা করতেও পারছিলাম না। অনেক বুঝিয়েছি নিজেকে,
যখন তোমার বাসা পর্যন্ত গেলাম জানতে পারলাম তুমি আর দেশে নেই। জীবনের সবচেয়ে বড় অপরাধী মনে হয়েছিল সেই দিন নিজেকে। সব আমার জন্যই হয়েছে। আগে আঙ্কেল আন্টির পা ধরে মাফ চেয়েছি, এখন সবকিছু যখন ওরা মেনে নিয়েছে তাহলে না হয় আমরা সব ঠিক করে নিই। প্লিজ ঈশান, আমাকে একটাবার সুযোগ দাও। ওয়েট ওয়েট, আপনি কি কি ঠিক করে নেওয়ার কথা বলছেন ম্যাডাম? না মানে বলছিলাম কি যে তোমার আমার যে সম্পর্কটা। হোয়াট? কিসের সম্পর্ক আর কি ঠিক করে নেওয়ার কথা বলছেন আপনি? বাই দ্য ওয়ে, আমি এসব কিছু বুঝতে পারছি না। তোমার আমার যে বিয়ে হবার কথা ছিল, তুমি আমাকে পছন্দ করতে, ভালোবাসতে। আমি জানি তো এখনো তোমার চোখে আমার জন্য ভালোবাসা রয়ে গেছে। এসব দেখো, আমি যে ভুল করেছি, তারপর থেকে কিছুই করতে পারছিলাম না। আমি কলেজে চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছি। তোমাকে না পেয়ে আমি পুরো 6টা মাস ডিপ্রেস ছিলাম। নিজের ভুলের জন্য অনেক বেশি কান্না করেছি। তুমি জানো না, তোমাকে যদি একটাবার কাছে পেতাম তাহলে একবার জড়িয়ে ধরলে আমার কষ্টটা কমতো। এইসব আবেগ ইমোশন দিয়ে জীবন চলে না। তখন আমিও আবেগ ইমোশন দিয়ে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সুযোগ দেননি আপনি আমাকে। দেখুন ম্যাডাম, আপনি যেটা চাইছেন সেটা আর কখনো সম্ভব না। আপনি আমার সাথে কথা বলার সুযোগ পেয়েছেন, আমি সুযোগ দিয়েছি। আপনার মতো একজন রাগী আর দাম্ভিক মেয়েকে ভদ্রতার সাপেক্ষে এই সুযোগটুকু দিয়েছি, না হলে আপনার মতো করেই কাল এড়িয়ে যেতাম। যাই হোক, এইসব বিষয়ে আর কখনো কথা বলতে আসবেন না। আব্বু আম্মু আমার জন্য মেয়ে দেখছে, ওদের পছন্দে আমি বিয়ে করে নিব। আর চেনা জানার কোনো দরকার নেই, বিয়ের পর দুজনের মাঝে চেনা জানা হয়ে যাবে। আব্বু আম্মুকে বলেছি গরিব ঘরের একটা মেয়েকে বউ করে আনতে, যাকে ঝমক দিলে চুপচাপ বসে থাকবে, যে আমার ওপর দিয়ে কোনো কথাই বলবে না। এমন কেউ নয় যে আমাকে চরিত্রহীন লম্পট ভাববে। আমি সব নতুন করে শুরু করেছি ম্যাডাম, আর আপনিও নিজেকে গুছিয়ে নিন। আর যেটা চলে গেছে সেটা নিয়ে আর না ভাবাই ভালো। আর সামনেও এসব নিয়ে আমি কোনো আলোচনা করতে চাইছি না, কারণ এসব ঠিক করে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আপনাদের সাথে আমাদের সম্পর্কটা অনেক আগেই শেষ হয়ে গেছে, সেটা শুধু আপনার জন্যই। আপনি হয়তো জানেন আপনার আম্মুর সাথেও আমার আম্মুর কোনো প্রকার যোগাযোগ নেই। আম্মু নিজে থেকে আন্টির সাথে যোগাযোগ করেননি। লজ্জা সে নিজেই পেয়েছে যে এত বড় একটা অন্যায় আবদার করেছিল আপনার পরিবারের কাছে। যাই হোক, ভালো থাকবেন ম্যাডাম। তবে এইটুকু ভাববেন না যে আপনি আমাকে ভুল বুঝেছিলেন বলে আমি আপনার উপর রাগ করে আছি। আমার কাছে আপনার ম্যাডামের জায়গাটা আমি সেদিন নিম্ন স্তরে নামিয়ে দিয়েছেন। আপনি আমার কলেজের ম্যাডাম ছিলেন, সেই হিসাবে আমি আপনাকে সম্মান করি। ভালো থাকবেন। আমি খুব শীঘ্রই দেশে ফিরে যাব আর বিয়েটাও করে নেব। আপনারা ইনভাইটও পেয়ে যাবেন। নীলাশা ঈশানকে কিছু বলতে পারল না, তার আগেই ছেলেটা বেরিয়ে গেল। নীলাশা পিছন থেকে ঈশানকে অনেকক্ষণ ডাকাডাকি করেও থামাতে পারল না। নীলাশা সেখানে বসে আধা ঘন্টা মতো কাঁদল। তারপর একটা সময় ঈশানের কেবিনের সামনে গিয়ে দেখলো কেবিনটা ফাঁকা। ভাবলো পরের দিনে এসে দেখা করবে, কিন্তু পরের দিন এসে ছেলেটাকে আর পেল না। মনে হলো অফিসের কাজে বাইরে কোথাও একটা গেছে। তারপর থেকে গত 3 দিন যাবৎ নীলাশা ঈশানের অফিসে বারবার আসছে, তবে ঈশানের সাথে দেখা হচ্ছে না। আর দেখা হবেই বা কী করে? ঈশান ওদিনের পরেই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল। ঈশান বিজনেসের জন্য সবটা গুছিয়ে চলে গেছে। এখন থেকে দেশে বসেই কাজ করবে, মাঝে মধ্যে প্রয়োজন হবে তো আসবে। নীলাশা 3 দিনের মাথায় এসে ম্যানেজারের থেকে জানতে পারলো ঈশান দেশে চলে গেছে। এই কথাটা জানার পর খুব বেশি খারাপ লাগলো নীলাশার। সেদিন সারাটা রাত মেয়েটা ঘুমোতে পারেনি। 1 সপ্তাহের মধ্যে নিজেও দেশে ফিরে গেছে। অন্যদিকে ঈশান বাসায় ফেরার পর আম্মু ওকে জানালো নীলাশাও চলে যাওয়ার পর অনেকবার বাসায় এসেছিল, অনেকবার হাতে পায়ে ধরে মাফ চেয়েছে, বলেছে সবটা ঠিক করে নেওয়ার জন্য। ঈশান এ বিষয়ে কোনো কথা বলতে চায়নি, এড়িয়ে গেছে। অন্যদিকে নীলাশার আব্বু আম্মু কয়েকদিন পর জানতে পেরেছিল তাদের মেয়ে সেদিন কী ঘটনা ঘটিয়েছিল, যার জন্য বিয়েটা ভেঙেছে। আর জানবে নাই বা কেন? হঠাৎ করে মেয়েটা বিয়ে ভেঙে দিল, আর তারপর ঈশানের আম্মু নিজেই ফোন করে সবটা বলল। সব শোনার পর নীলাশার আম্মু ওর কাছ থেকে সবটা জানতে চেয়েছিল। মেয়েটাও নিজের চোখে যা দেখেছে তাই বলেছিল। তারপর 3
মাসখানেক পর যখন নীলাশা সত্যিটা জানলো তখন কান্না করে আম্মুকে সবটা বলেছিল। ভদ্রমহিলা আম্মু এই ঘটনায় অনেক বেশি কষ্ট পেয়েছে। তারপর ঈশানের আম্মুর কাছে হাত জোর করে মাফ চেয়েছে। ঈশানের আম্মু বলেছে এসব নিয়ে উনি আর কিছু ভাববেন না। যাই হোক, ঈশান বাসায় আসার পর থেকে আম্মু আব্বু বিয়ের বিষয়ে বেশ জোরাজুরি করছিল। ঈশানও নির্দ্বিধায় বলে দিয়েছে বিয়ে করবে, তবে মেয়েটি দেখার ইচ্ছে নেই। আম্মুকে আরও বলেছিল যাকে ইচ্ছে তাকে পছন্দ করতে পারে, ঈশান বিয়েটা করে নেবে। এরই মাঝে ঈশানের ফুফাতো বোন অনাথ ওই মেয়েটাকে ঈশান বাসায় নিয়ে এসেছে। বলেছে আম্মুও একাই থাকে, মেয়েটা বাসায় থাকলে ভালো লাগবে। মেয়েটার স্বভাবগত আর পরিবেশগতভাবে এখনও অনেকটাই বাচ্চা সুলভ। মেয়েটার 17-18 বছর বয়স হয়ে গেলেও অন্য সব মেয়েদের মতো অতটাও পাকা হয়ে যায়নি যে সব বুঝতে পারে। তাই ঈশান ওকে বোনের মতোই ভালোবাসে। আর ফুপি ফুপা মারা যাওয়ার পরে অনেক বেশি কষ্ট পেয়েছিল। আব্বুও অনেক ভেঙে পড়েছিল একমাত্র বোনের মৃত্যুতে। তাই বোনের মেয়েকে হোস্টেলে বাসায় নিয়ে এসেছিল। ঈশান চলে যাওয়ার 3 মাস পরেই নীলাশা জানতে পারার কারণও ছিল মৃত্যু। ঈশানের ফুফাতো বোনকে ওই একই কলেজে ভর্তি করে দেয়। আর তারপর যখন ঈশানের সম্পর্কে ম্যাডাম বারবার মিতুকে জিজ্ঞেস করে তখন মিতু বলে দিয়েছিল ওই ঈশানের ফুফাতো বোন। আর ঈশান ওকে ছোটো বোনের মতো ভালোবাসে, তাই ওর আবদার ওর কর্মকাণ্ডগুলো নির্দ্বিধায় মেনে নেয়। একটা অনাথ মেয়ের সাথে এতটাই বা কঠোর হতে পারে মানুষ? সেদিন অফিস রুমে বসে অনেকক্ষণ কেঁদেছিল। আর সেদিন মিতু ওকে বলেছিল যে সেদিনের ভাইয়াকে ভুল বুঝেছে, কারণ ঈশান ওকে বলে দিয়েছিল ম্যাডাম নাকি ওর হবু ভাবি ছিল। ঈশান বাসায় এসেছে 15টা দিন হয়েছে। এরই মাঝে অফিসে যাচ্ছে আসছে হাফবেলা। ঈশান সকালে অফিসে গেলে আব্বু বিকেলে গিয়ে দেখাশোনা করছে। দেশে আসার পর থেকেই বোনটার বায়না বেড়েই চলেছে। ঈশান ওকে নিয়ে রোজ ঘুরতে বেরোয়, বিকেল করে বন্ধুদের সাথে আড্ডা দিতে যায়। বন্ধুরা ওকে দেখে বেশ খুশি। প্রতিদিনের মতো আজকেও ঈশান বোনকে আইসক্রিম কিনে দেওয়ার জন্য নিয়ে বেরোলো। মেয়েটা পিছন থেকে বসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আর হাজারটা কথা বলে যাচ্ছে, বকবক করেই যাচ্ছে। গতকাল রাতেই ঈশানের আব্বু আম্মু অনেকবার করে বলেছে মেয়ে কিন্তু দেখে নিয়েছে আর যে কোনো সময় বিয়ের জন্য ওকে যেতে হতে পারে, কিংবা তাড়াহুড়োর মধ্যেই বিয়েটা হয়ে যেতে পারে যদি মেয়ে পক্ষের খুব তাড়া থাকে তাহলে। কিন্তু ঈশান ভাবতে পারেনি যে আজকে বাইরে আসার পর বোনকে নিয়ে একটু ঘুরতে বেরোলেই আব্বু আম্মুর এমন করে বাসাতে ডাকবে। আম্মু মাঝ রাস্তাতেই হুটহাট করে কল করে জানালো পাত্রীপক্ষের বাসা থেকে লোকজন এসেছে ওকে দেখার জন্য। আব্বু বাসায় আসতে বলেছে শুনেই ঈশান বোনের জন্য কোনো রকম আইসক্রিম কিনে বাসায় ফিরল। তারপর দুজনে ভিতরে এসে অবাক হলো এটা দেখেই যে নীলাশার আব্বু আম্মু নীলাশা ডাইনিংয়ে বসে আছে। ঈশান মেয়েটাকে হাত ধরে এসে ওদের থেকে কিছুটা দূরে দাঁড়ালো। ঈশান নীলাশার দিকে তাকাতেই দেখলো মেয়েটার চোখের নিচে কালি পড়ে গেছে। চোখগুলো উস্কো খুস্কো, চুলগুলো উস্কো খুস্কো। একটা শাড়ি পরেছে, তবে এলোমেলো অবস্থা, হয়তো কোনো রকমে পেঁচিয়ে রেখেছে। দেখে বোঝা যাচ্ছে খাওয়া দাওয়া ঠিক মতো করে না। ঈশান আরেকটু অবাক হলো ম্যাডামের হাতটা দেখে, কারণ হাতে বেশ বড় সড়ো একটা ব্যান্ডেজ করা। ঈশানের বুকের ভিতর কেমন ধক করে উঠল, মনে হয়েছে কিছু তো একটা দুর্ঘটনা ঘটিয়েছে মেয়েটা। ঈশান সবটা বুঝে ওঠার আগেই নীলাশা দৌড়ে এসে ওকে শক্ত করে সবার সামনেই জাপটে জড়িয়ে ধরল। কয়েক সেকেন্ডের বিরতি, তারপর ঈশানের যখন হুঁশ ফিরল তাড়াহুড়ো করে মেয়েটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই ম্যাডাম ওকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলতে আরম্ভ করলো, বেবি এই পিচ্ছি রাগ করে আছো আমার উপরে, যেটা আমি ভুল করেছি তার জন্য যা পারো শাস্তি দাও, তারপরে রাগ করে থেকো না, একটা সুযোগ দাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। আমি পড়ে যেতে চেয়েছিলাম, আব্বু আম্মু আন্টি আঙ্কেল কেউই মানবে না, তোমার সাথে আমাকে বিয়েটা দিবেও না। তোমাকে ভালোবেসে আমি কি করে অন্য কাউকে বিয়ে করবো জান পাখি? আমি যে তোমাকে অনেক বেশি ভালোবাসি। ঈশান জোর করে নীলাশাকে ছাড়ালো, তারপর দূরে গিয়ে মিতুকে দেখিয়ে বলতে লাগলো, এই পিচ্চি মেয়েটাকে দেখেন, ওর সাথে দেখে আমাকে সন্দেহ করেছিলেন না?
কি যেন বলেছিলেন, ওর মাঝে কি এমন আছে যেটা আমি আপনার মাঝে দেখতে পাই না, তাই তো? নীলাশা মাথা নিচু করে ফুপিয়ে উঠতে লাগলো। এবার আম্মু উঠে আসলো, তারপর জোর করে ঈশানকে নিয়ে একটা জায়গায় বসিয়ে দিতেই মিতু এসে ভাইয়াকে এক হাত পাশ থেকে একটা হাত জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাইয়া, তুমি ভাবির সাথে এরকম করে কথা বলছো কেন? ভাবি কত কান্নাকাটি করছে দেখছো? এরকম একটা মিষ্টি ভাবিকে কেউ কষ্ট দেয়? দেখো, ভাবি ভুল করেছিল, তার জন্য। তুমি চুপ করো, তোমাকে এত পাকা পাকা কথা কেউ বলতে বলেনি। সবসময় এমন করে বকাঝকা করে কিন্তু আমি কেঁদে ফেলবো, দেখো। আব্বু আম্মু নীলাশার আব্বু আম্মু অনেকক্ষণ যাবৎ ঈশানকে বোঝালো, তারপরও ঈশান মানতে নারাজ। শেষে নীলাশার আম্মু হাত জোর করে বলতে লাগলো, আর আমি কষ্ট পেলে তোমার আম্মু কষ্ট পাবে। দেখো, সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, অবিশ্বাস এগুলো থাকবেই, তাই বলে এত রাগ যে করে থাকতে হয় না। আমি শুনেছি নীলাশার সাথে বাইরে তোমার দেখা হয়েছিল, সেখানেও তুমি ওর সাথে কথা বলতে চাওনি, আর এটাই স্বাভাবিক। দেখো, রাগ জেদ করে থাকো, সেটা আস্তে আস্তে ঠিক হবে, তাই বলে সম্পর্কটা নষ্ট করে দিও না। আব্বু, তুমি আমার মেয়ের সাথে রাগ করো, যা খুশি শাস্তি দাও, তারপরও তোমাকে আমরা কিছু বলবো না। তোমার সাথে আমরা সব কিছু ঠিক করে নেওয়ার চেষ্টা করব না। ওর বিয়েটা তোমার সাথে হবে না, এসব বিষয় নিয়ে মেয়েটা জেদ করছিল, তোমাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করবে না বলে। দেখো নিজের কি অবস্থা করেছে, সুসাইড করতে গিয়েছিল। এত বড় একটা মেয়ে তোমার থেকে বয়সে বড় হয়েও এমন পাগলামি করেছে, তাহলে ভাবতে পারছে তোমাকে আমার মেয়েটা কতটুকু ভালোবাসে। আব্বু, তোমার আর একটা আম্মু হিসেবে অন্তত তো এই আংটির একটু রিকোয়েস্ট রাখো, আমার মেয়েটা না হলে যে মরে যাবে। আব্বু। নীলাশা সেখানেই দাঁড়িয়ে এখনও কেঁদেই যাচ্ছে। এবার মিতু এসে নীলাশার চোখের পানি মুছে দিতেই নীলাশা ওকে শক্ত করে জড়িয়ে ধরলো, ফুপিয়ে কাঁদতে লাগলো। আম্মু একটু বাদেই নীলাশাকে নিয়ে ঈশানের পাশে বসিয়ে দিতেই মেয়েটা ওর একটা হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে ফুপিয়ে উঠতে লাগলো। এরই মাঝখানে বন্ধুরা কাজে নিয়ে আসলে ঈশান অবাক চোখে তাকিয়ে রইল। আব্বু ঈশানকে ইশারায় বারণ করলো কোনো প্রকার সিনক্রেট না করতে আর বিয়েটা করে নিতে। কিছুক্ষণের ভিতর দুজনের বিয়েটা সম্পন্ন হলো। তবে ঈশানের ইচ্ছে ছিল না এই মেয়েকে বিয়ে করার, যে কিনা ওকে এত এত সব বাজে কথা বলেছে, ক্যারেক্টারের সার্টিফিকেট দিয়েছে, তার উপরে লম্পট বদমাইশ আরও কত কথাই না বলেছে। আরও সবচেয়ে বড় কথা, ওর ভালোবাসাটাকে নোংরা আর ছোট করেছে। ঈশানের সেদিন খুব বেশি খারাপ লেগেছিল, জানে না মেয়েটার সাথে মানিয়ে নিতে পারবে কিনা। রাগ জেদ আর ভুল বোঝাবুঝি শেষে যদি সেই মেয়েটাকে বিয়ে করতে হলো, আর মাঝখান থেকে খালি খালি এতগুলো দিন কেটে গেল। না হলে হয়তো এতদিনেই দুজনের বিয়ে হয়ে ওদের মাঝে সম্পর্কের উন্নতি হতো, আর দুজনের ভালোবাসার ফলস্বরূপ একটা বেবিও চলে আসতো। কথাগুলো ভেবেই খুব রাগ হচ্ছে মেয়েটার উপর। একটা গাধার মতো জল ঘোলা করে তারপর সেই জলই খেলো। সেই ওকে আবার কান্নাকাটি করে সবাইকে রাজি করে বিয়েটা করলো, কিন্তু অনেক দিন বাদে। তাহলে আগে করলে কি হতো, আর সেদিন ওকে বলার সুযোগ দিলে কি হতো? এই জন্যই নায়িকারা সব সময় বেশি মানুষই হয়। বিয়েটা শেষ হতেই ঈশান উঠে রুমের দিকে চলে গেল। নীলাশা সেখানে বসেই কাঁদতে লাগলো। এতক্ষণ সবাই ঈশানকে বোঝালে এখন নীলাশাকে বোঝাতে ব্যস্ত হয়ে পড়ল। ঈশানের বন্ধুরা পর্যন্ত এসে অনেকক্ষণ যাবৎ বোঝালো। ঈশানকে ওরা বলল ভালোবাসার মানুষকে ভুল বুঝে এমন করে দূরে সরিয়ে দিতে নেই, আর রাগ করে তাকে দূরে সরিয়ে দিলে নিজেকেই কষ্ট পেতে হয়। তাই ঈশানও আর বেশি রাগ করে থাকতে পারল না, তবে ভাবলো মেয়েটাকে কিছুদিন কষ্ট দিবে। রাতে নীলাশার আব্বু আম্মু আর ছোট বোন খাওয়া দাওয়া করে ঈশানের সাথে কথা বলল। ছেলেটা নীলাশার আব্বু আম্মুকে আশ্বস্ত করলো যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তার জন্য সময় লাগবে। ওরাও বেশ খানিকক্ষণ নিশ্চিন্ত হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। যাবার সময় ওদের কয়েকটা দিন পরে গিয়ে ঘুরে আসতে বলল। ঈশান ওদের যাবার পর রুমে আসলো। এসে দেখলো মেয়েটা একদম বউ সাজে বসে আছে বেডের মাঝখানে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে কে সাজালো ভদ্রমহিলাটাকে? ঈশান কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইল। তারপর সামনে এসে দাঁড়াতেই নীলাশা তাড়াহুড়ো করে বেড থেকে নেমে আসলো। ওর পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে ঈশান পা তো সরালো না, তবে মেয়েটাকে ধরে ফেললো।
উঠিয়ে বেডে বসে দিয়ে ওর পাশে বসে রইল বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে। ঈশানের গম্ভীর চাহনি দেখে নীলাশার আজ কেন জানি ভয় লাগছে। যদি ছেলেটা সিন ক্রিয়েট করে কিংবা রুম থেকে ওকে বের করে দেয়, আর না হয় বেডে শুতে না দেয়। ঈশানের বুকে ঘুমানোর ইচ্ছে নীলাশার আজকে থেকেও প্রায় 15 মাস আগে থেকেই। সেদিন থেকেই সবটা বুঝতে পেরেছে। সেদিন রাতে কান্নাকাটি করে নিজেকে নিজেই বলেছিল, যেদিন ঈশানের বুকে মাথা রেখে ঘুমোতে পারবে সেদিনেও শান্তি লাগবে। আজকে হয়তো সেই সুযোগটা হয়ে গেছে, কিন্তু সত্যি আজকে সেই সৌভাগ্যটা হবে কিনা নীলাশা জানে না। নীলাশা একটু এগিয়ে আসলো, ঈশানের একটা হাত ধরতেই ছেলেটা ওর দিকে চাইল। নীলাশা এবার বেশ খানিকটা অসহায় আর ভয়ার্ত কণ্ঠে কান্না ভেজার সুরে বলতে লাগলো, ঈশান, বেবি রাগ করে আছো এখন আমার ওপর? ভালোবাসেন আমায়? অনেক বেশি ভালোবাসি। তোমার এখনো বিশ্বাস হচ্ছে না আমি ঠিক কতটুকু ভালোবাসি তোমাকে? আমিও দেখতে চাই ঠিক আপনি আমাকে কতটুকু ভালোবাসতে পারেন। আমার ভালোবাসা কতটা ভয়ঙ্কর আজকের পর থেকে আপনি সেটা বুঝতে পারবেন। তখন আপনার কাছে মনে হবে যে এর থেকে আমাকে বিয়ে না করলে হয়তো আপনি ভালো থাকতেন। আমিও দেখতে চাই আপনি আমার ভালোবাসাটা কতটুকু সহ্য করতে পারেন। তোমার ভালোবাসাটা যতটুকু তীব্র হোক আমি সবটা সহ্য করে নেবো জান পাখি। সেটা সময়ই বলে দিবে। যদি একটা ট্রু শব্দ বের হয় মুখ থেকে, তাহলে আপনি আমার লাইফ থেকে সরে যাবেন। নীলাশা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে ঈশান পেটের এক পাশে শুয়ে পড়তেই নীলাশা ওর দিকে অসহায় চোখে তাকিয়ে রইল। কি হলো, ঘুমান না কেন? অনেক দিন ঘুমান না সেটা দেখেই বোঝা যাচ্ছে। এখন চুপচাপ ঘুমিয়ে পড়ুন। না মানে আসলে আজকে আমাদের বাসর, তাই বলছিলাম যে। বাসর করতে ইচ্ছে করছে তাই তো? আচ্ছা ঠিক আছে, করছি। ঈশানের কথাগুলো নীলাশা বুঝে ওঠার সময় পেল। তার মধ্যেই ঈশান মেয়েটার একটা হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে বেডে ফেলে দিল। তারপর দুহাত বেডের সাথে চেপে ধরে ওর বুকের উপর থেকে শাড়ির আঁচলটা টান দিয়ে সরিয়ে ফেলল। ঈশানের এমন কাজে নীলাশা অবাকের চরম সীমানায় পৌঁছে গেল। ছেলেটা এরকম একটা কাণ্ড করবে নীলাশা ভাবতেও পারেনি। ঈশান নীলাশার বুকে মুখ গুজে দিয়ে কয়েকটা চুমু খেতেই নীলাশা চোখ বন্ধ করে নিল। ছেলেটার হঠাৎ এমন স্পর্শে নীলাশা অবাক হওয়ার চেয়ে ভয়টাই বেশি পেল। ছেলেটা হয়তো রেগে আছে আর রাগের মাথায় এমন করে স্পর্শ করছে। এরই মাঝখানে ঈশান নীলাশার গলার ঘাড়ে নাক ডুবিয়ে দেয়। নীলাশা ভাবলো ঈশান রাগের মাথায় ওকে একটু আদর করলেই হয়তো ঈশানের রাগ কমে যাবে। বিষয়টা ভেবে আর ঈশানের বলা কথাতে মেয়েটা চুপ করে রইল। কিন্তু ঈশানের ভালোবাসাটা এতটাই তীব্র হলো যে স্পর্শগুলো এতটাই গাঢ় হতে লাগলো, যার জন্য নীলাশা আর চুপ করে থাকতে পারল না। ব্যথায় কোকিয়ে উঠল। ঈশানোর গলায় আর ঘাড়ে প্রথম কয়েকবার চুমু দিলেও পরবর্তীতে কামড় বসিয়ে দিল, যার জন্য নীলাশা ব্যথায় কোকিয়ে উঠল। সাথে সাথে ঈশান মেয়েটাকে ছেড়ে দিল। তারপর নীলাশার উপর থেকে উঠে বসে তাচ্ছিল্য করে হেসে বলতে লাগলো, বেশ তো, আপনার ভালোবাসার সহ্য সীমা এই পর্যন্তই তো? এই আপনি আমাকে ভালোবাসেন? আমার দেওয়া সামান্য ভালোবাসা সহ্য করতে পারলেন না? আমি রোজ যদি আপনার সাথে এইরকম বিহেভ করি কেমন লাগবে আপনার? তখন ঠিকই মনে হবে আজকে আপনি আমাকে বিয়ে করে কত বড় ভুল করলেন জীবনে। নীলাশা উঠে বসলো। বুকের উপর শাড়িটা দিল না, তবে আবারও কেঁদে ফেলল। তারপর ঈশানকে জড়িয়ে ধরতে গেলেই ছেলেটা ওকে সরিয়ে দিল আর বলতে লাগলো, পুরুষের ভালোবাসা অতিরিক্ত ভয়ঙ্কর ম্যাডাম, যেটা আপনাদের মতো মেয়েরা বুঝতে পারবে না। আমি তখন আপনাকে অনেক বেশি ভালোবেসেছিলাম। বিয়ের আগে প্রপোজ করারও চিন্তাভাবনা করেছিলাম। আপনাকে ভালো লাগতো খুব, কিন্তু সেদিন এরকমভাবে ভুল বুঝলেন, যার জন্য আমার অনুভূতিটাকে পায়ে মারিয়ে দিয়েছেন। নিজেরই লজ্জা লাগছিল। সেদিন মনে হচ্ছিল আমি কাকে ভালোবেসেছি যে আমাকে বিশ্বাসই করতে পারেনি। আর আজকে সে এসেছে কেঁদে কেটে বলতে সে আমাকে ভালোবাসে। এই হচ্ছে আপনার ভালোবাসা? এই হচ্ছে আপনার সহ্য সীমা? পুরুষের ভালোবাসা খুব ভয়ঙ্কর, জানেন তো ম্যাডাম। বুঝতে পারলে সে নারী হয়ে থাকবে, আর না বুঝতে পারলে পরী হয়ে সামনে আসলেও পুরুষ তার দিকে ফিরেও তাকাবে না। আমিও দেখতে চাই আপনি আমার কতটুকু ভালোবাসা সহ্য করতে পারেন।
নীলাশা ঈশানকে জড়িয়ে ধরতে গেলে ছেলেটা ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর বলতে লাগলো, আপনার যোগ্যতা নেই আমার ভালোবাসা সহ্য করার, কাছে আসবেন না একদম। চান পাখি, প্লিজ এরকম করো না। আমি ভুল করেছি, তার জন্য একটাবার মাফ করে দাও। দেখো, আমি আর এরপর থেকে একটা শব্দও করবো না। আর তুমি যে এমন করে আমাকে ভালোবাসবে, এটা আমার ভালোবাসা না, আমার চাহিদা। আমি যেরকম মেয়েদেরকে ভাবি এখন থেকে আপনিও আমার কাছে ঠিক তেমন। আমার কাছে একটা ভোগের পণ্য, এটাই তো বলেছিলেন সেদিন, তাই না ম্যাডাম? নীলাশা কাঁদতে লাগলো। ঈশান রাগের মাথায় একটা গ্লাস ছুঁড়ে ফেলে দিয়ে বলতে লাগলো, যদি কাদার হয় রুমের বাইরে গিয়ে কাঁদুন, আমার ঘুম পাচ্ছে। আর একটা শব্দ যদি হয় তাহলে আপনি বেরিয়ে যাবেন, আর না হলে আমি বেরিয়ে যাব। বিয়ে করতে চেয়েছিলেন, বিয়ে করেছে, তার মানে এই না যে আপনাকে ভালোবাসতে হবে, বুকের মধ্যে চড়িয়ে রাখতে হবে। কিন্তু আমি যে চাই তোমার বুকে ঘুমাতে, আমার যে রাতে ঘুম আসে না ঈশান। আমি যে তোমার বুকে ঘুমানোর জন্য অনেক দিন যাবত অপেক্ষা করছি। আমি সেই দিনের পর থেকে রাতে ঘুমাতে পারি না। জান পাখি, একটাবার আমাকে তোমার বুকের মধ্যে চড়িয়ে নাও না প্লিজ। সেটা সময়ই বলে দিবে আপনি কতটুকু আমাকে বিশ্বাস করতে পারেন। আমিও আপনাকে পরীক্ষা করে দেখব আপনার এখন আমার প্রতি ঠিক কতটুকু বিশ্বাস। নীলাশা আবারও কাঁদতে লাগলো আর ঈশান রাগের মাথায় ওকে একটা ধমক দিতেই নীলাশা চুপচাপ হয়ে গেল। কিছুক্ষণ বাদে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো ঈশান চোখ বন্ধ করে নিয়েছে। আধা ঘন্টা বাদে নীলাশা ঈশানের বুকের মধ্যে মুখ গুজে দিল। তারপর ছেলেটাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো আর বুকে মুখ গুজে দিয়ে চুপচাপ মেরে পড়ে রইল। সকালবেলা মেয়েটা কেমন করে দেখতে পেয়ে ঈশানের খুব মায়া হয়েছিল। রাতে হয়তো মেয়েটার সাথে একটু বেশিই সিন ক্রিয়েট করে ফেলেছে, তাই আনমনেই বুকের মাঝে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখলো। নীলাশা নড়ে চড়ে উঠতেই ঈশান ওকে ছেড়ে দিল। ঈশানকে জেগে আছে দেখেই নীলাশা ভয় পেয়ে উঠে গেল। ঈশান ওকে তেমন কিছু না বললেও মেয়েটা নিজে থেকে উঠে গেল। একটু বাদেই ঈশান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো নীলাশা গোসল করে এসেছে। আয়নার সামনে বসে নিজেকে গোছাতে ব্যস্ত, তবে মন খারাপ করে আছে। নীলাশাকে এমন নতুন রূপে দেখে অসম্ভব রকমের ভালো লাগা কাজ করছিল, ইচ্ছে করছিল ছুঁয়ে দিতে। তাই আরেক মুহূর্ত দেরি না করে নীলাশাকে কষ্ট দেওয়ার জন্য হলেও ওর কাছে আসে ঈশান। ভাবে মেয়েটা ঠিক কতটুকু ওকে ভালোবাসে সেটাই দেখবে। নীলাশা যতক্ষণে বুঝতে পারলো ততক্ষণে ঈশান ওর পিছনে এসে দাঁড়িয়েছে। মেয়েটা উঠে দাঁড়াতেই ঈশান ওকে পিছন থেকে জড়িয়ে ধরল। শাড়ি গলিয়ে পেটের উপর হাত রাখতেই নীলাশা চোখ বন্ধ করে নিল। ভাবলো ঈশান রাগ করে আছে, এখন সবটা ঠিক করে নিবে। ওর উপর টর্চার করেছে, সেটার জন্য সরি বলে দিবে, একটু আদর করবে। আনমনে নীলাশার মুখে হাসি ফুটে উঠল। সেটা ঈশান স্পষ্ট দেখতে পেল। নীলাশার ঘাড়ের উপর থেকে চুল সরিয়ে দিয়ে ঈশান ঘাড়ে আর গলায় চুমু খেলো। কয়েকবার গভীরভাবে চুমু খেতেই বুঝতে পারলো গলায় দাগ হয়ে গেছে, কারণ কাল রাতে অনেক রুডলি কিস করেছিল আর বাইট দিয়েছিল। সেটার দাগ এখনও স্পষ্ট। ঈশান নীলাশাকে নিজের দিকে ফেরালো। ওর ঠোঁট জোড়া অনেক কাঁপছে। মেয়েটা পারে তো হার্ট ফেল করে এরকম অবস্থা। ঈশান আলতো করে ওর ঠোঁটের কাছে ঠোঁট জোড়া এনেই কিছুক্ষণ চুপ করে রইল। নীলাশা যখনই ঈশানের উপস্থিতি টের পেল না, তখন চোখ খুলে তাকিয়ে দেখল ঈশান ওর থেকে দূরে সরে গেছে আর নিজেকে গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। নীলাশার খারাপ লাগলো, ছেলেটা হয়তো বারবার করে এমন করেই ওকে দূরে সরিয়ে দিবে ভেবেই। আবার পরক্ষণে মনে হলো ঈশান হয়তো বারবার রাগ থেকে কাছে এসেও দূরে সরে যাচ্ছে। একটা দিন হয়তো ঠিকই কাছে আসবে, ওকে নিজের মতো করে ভালোবাসায় ভরিয়ে দিবে। নীলাশা কথাগুলো ভেবেই নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। একটা সপ্তাহ মাঝে কেটে গেছে। এরই মাঝে ঈশান আর অফিসে যায়নি, বাসায় থাকলেও বারবার বাইরে চলে গেছে। কিন্তু আপু যখন থাকে তখন বাইরে যেতে পারে না। আপুকে ছেলেটা এখনও খুব ভয় পায়। নীলাশা প্রথম 3-4টা দিন মন খারাপ করে থাকলেও পরবর্তীতে ভেবেছে ছেলেটাকে ইমোশনালি ব্ল্যাকমেল করলে হয়তো ওর কাছে আসবে, তাই বারবার আপুর ভয় দেখাতো। তখন ঈশান বলেছে যদি মার খাওয়ানোর কিংবা ছোট করার হয় তাহলে সেটা করতে পারে। তারপর থেকেই নীলাশা এই কাজগুলো বন্ধ করে দিয়েছে। ছেলেটা ওর উপর রাগ করবে, তার থেকে থাক না, যে কয়দিন দূরে থাকতে চায় দূরেই থাকুক।
তারপর আস্তে আস্তে এমনিতেই সব ঠিক হবে। কারণ ঈশান ঘুমানোর পর নীলাশা কাছে আসলেও ছেলেটা ওকে জড়িয়ে ধরে রাখে। সপ্তম দিনের মাথায় সেদিন ঈশান খাওয়া দাওয়া করে যখন বের হবে তখন আম্মু ওদের বলে দিল নীলাশাদের বাসায় যেতে। ঈশান দুপুরের মধ্যে ফিরে আসে। তারপর গাড়ি থেকে নীলাশা আর মিতুকে নিয়ে বেরিয়ে পড়ে। মেয়েটা একা আম্মুর সাথে থাকবে তাই ভাবলো কয়েকটা দিনের জন্য ঘুরে আসুক। অবশ্য মিতুর সাথে নীলাশার অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। ঈশান বলেছিল যে মিতুকে না নিতে, কিন্তু নীলাশা জোর করে নিয়ে গেল। শ্বশুরবাড়িতে যাবার পর শাশুড়ির আপ্যায়ন দেখে ঈশান ভাবলো বড় মেয়ে জামাই বলে কথা, তাই আপ্যায়নের কোনো ত্রুটি রাখতে চায় না। এবেলা থেকে ওবেলা খাবার দাবারের একদম এলাহি কাণ্ড করে ফেলল। নীলাশা বাসাতে এসেই ঈশানের পছন্দের খাবার রান্না করতে ব্যস্ত হয়ে পড়েছে। ঈশান মেয়েটাকে বারবার বারণ করছিল, তারপরও মেয়েটা কথা শুনছিল না। সেদিন রাতে ঈশান মিতুকে নীলাশার বোনের সাথে ঘুমোতে বলল, কারণ মেয়েটা একা ঘুমোতে পারে না, ভয় পায়। বাসাতেও আম্মু ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর রুমে যেত। ঈশান রুমে আসে, দেখে নীলাশা কিছু একটা ভাবছে। ঈশান গিয়ে শুয়ে পড়তেই নীলাশা হঠাৎ করে এসে ওর বুকের মধ্যে শুয়ে পড়ল। ঈশান একটু অবাক হলো, তবে কিছুই বলল না। নীলাশার বুকের মধ্যে একটা আঙুল ঘোরাতে ঘোরাতে থুতনি ঠেকিয়ে রেখে বলতে আরম্ভ করলো, জান পাখি, এখনো রাগ করে থাকবে আমার উপরে? এখন তো অন্তত মাফ করে দাও। আচ্ছা, তুমি এমন রাগ করে থাকলে বলো কেমন লাগবে? আব্বু আম্মুর সামনে সবসময় এরকম মুখ গোমরা করে থেকো, খারাপ লাগে না বলো আমার? তোমার যদি আমাকে শাসন করার হয় তাহলে করতে পারো, আমি কিন্তু তোমাকে বারণ করিনি। এইসব কথা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ুন। আব্বু আম্মুর সামনে কি আপনি আপনি করে কথা বলছো? এমন করে কথা বলে ওরা বুঝে যাবে যে তুমি আমায় ভালোবাসো না। আমি আসলে সত্যি আপনাকে ভালোবাসি না, সেটা তো বুঝতেই পারেন। তাহলে কেন বিয়ে করলেন আমাকে? খালি সবসময় ভয় পাইয়া দাও। তোমাকে আমি বলেছি তুমি আমাকে সত্যি ভালোবাসো না। আমি তো মজা করছিলাম। তাহলে বললেন কেন এই কথা? আরে বাবা, মজা করে বলেছি, তুমি কি সেটাও বুঝতে পারো না? আমি তো জানি আমার জান পাখিটাকে আমি সঠিক যতটুকু ভালোবাসে, আমার পিচ্চি বরটা আমাকে তার থেকে 1000 গুণ বেশি ভালোবাসে। কথা না বলে ঘুমিয়ে পড়ুন, আমাকেও ঘুমাতে দিন। এত কথা আসে কোথা থেকে আপনার সারাদিন? পুরো 18টা মাসের দূরত্ব, এত বেশি দূরত্ব আমি সহ্য করতে পারিনি। সব কথা জমিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম তোমার সাথে দেখা হলেই বলবো। ঘুমাতে বলেছি, বুক থেকে নামিয়ে দিব কিন্তু। নীলাশা ঈশানের গলায় ঘাড়ে মুখ গুজে দিয়ে শুয়ে রইল। ছেলেটা কোনো কথা বলল না, চুপচাপ ঘুমিয়ে পড়ল। পরদিন দুপুরের দিকে খাওয়া দাওয়া করে ঈশান ডাইনিংয়ে বসে একটু আড্ডা দিচ্ছিল। এরই মাঝখানে রুম থেকে নীলাশা ঈশানকে ডাকাডাকি করতেই ছেলেটার রুমে আসলো। খেয়াল করলো মেয়েটা এক গাদা কাপড় চোপড় ভিজিয়ে রেখেছে আর ওরগুলো টানা হেঁচড়া করতে শুরু করেছে। কি আরম্ভ করেছেন? আপনাকে বলেছি এগুলো করতে। বাসায় এসে এখন তো কাজ করে ফাটিয়ে দিয়েছেন। এখানে এসেছেন কিছুদিনের জন্য বেড়াতে, তাহলে এত কাজ করে দেখতে কে বলেছে? এখন চুপচাপ বসে থাকুন, বাসায় কাজের লোক আছে, তারা ঠিক করে নেবে। তোমার সব কাজগুলো আমি নিজে করতে চাই, বলো কোনটা কোনটা ধুতে হবে? ঈশান কোনো কাপড় না দিলেও মেয়েটার জোর জবরদস্তি করে কয়েকটা শার্ট আর টি শার্ট নিয়ে গেল। তারপর যখন ধোয়া শেষ হলো বাইরে আসতে গেলে মেয়েটা একটা আর্তনাদ করে উঠল। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না, কারণ বুকের ভিতর কেঁপে উঠল মেয়েটার চিৎকারে। মনে হলো পা পিছলে পড়ে টরে গেল কিনা। ঈশান দৌড়ে গিয়ে দেখলো ওয়াশরুমের ভিতরে নীলাশা পায়ে হাত দিয়ে বসে আছে, পা মচকে গেছে হয়তো। নীলাশার চোখে পানি টলমল করছে। ঈশান তাড়াহুড়ো করে ভিতরে ঢুকতে গেলেই বুঝতে পারল পুরো ওয়াশরুম জুড়ে সাবান জল আর ডিটারজেন্টের জল ছড়িয়ে ছিটিয়ে আছে। তাতেই এমন বিপত্তি ঘটেছে। মেয়েটাকে যে কী করতে ইচ্ছে করছে। ঈশান কোনো রকমেই নিজেকে সামলে এসে নীলাশার হাত ধরে টেনে ওঠালো। মেয়েটা উঠে দাঁড়াতেই আবারও আর্তনাদ করে উঠল। ঈশান ওর একটা হাত ধরে টান দিতেই নীলাশাকে সাথে নিয়ে দেওয়ালের সাথে একদম দুজন লেপ্টে গেল। এই মুহূর্তে ঈশান নীলাশার কোমর জড়িয়ে ধরে রেখেছে। মেয়েটার চোখে পানি টলমল করছে, তবে শাড়ির অনেকটা অংশই ভিজে গেছে। শাড়ির সিটে এসে মুখে এলোমেলো হয়ে পড়েছে। ঈশান
পানি ছিটে এসে মুখে এলোমেলো হয়ে পড়েছে। ঈশান আলতো করে এক হাতে মেয়েটার এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিল। নীলাশা চোখ বন্ধ করে নিয়েছে আর দু হাতে ঈশানের টি শার্ট খামচে ধরে রেখেছে। হয়তো ভাবছে ঈশান এই মুহূর্তে ওকে আদর করবে, তাই এরকম কাঁপাকাঁপি করতে শুরু করেছে। ঈশান বরাবরের মতোই নীলাশাকে ছেড়ে দিতে নিলেই মেয়েটা ওকে শক্ত করে ধরে রাখলো। ঈশান কিছুক্ষণ যাবৎ তাকিয়ে থেকে একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিল। মেয়েটার ওই কাঁপতে থাকা গোলাপি রাঙা ঠোঁটের দিকে তাকিয়ে নিজেকে আর কন্ট্রোল করতে ইচ্ছে করছিল না। আজকে ইচ্ছে হচ্ছিল মেয়েটাকে একটু গভীরভাবে ছুঁয়ে দিতে। যে ভাবা সেই কাজ। ঈশান আলতো করে মেয়েটার ঠোঁটের উপর স্পর্শ করতেই ও আরও শক্ত করে ঈশানের শার্টের কলারটা খামচে ধরে নিজেও রেসপন্স করতে লাগলো। নীলাশার চোখে পানি টলমল করছিল। এখন চোখ বন্ধ অবস্থায় থাকাতে চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এটা হয়তো ভালোবাসার মানুষের পাওয়া স্পর্শ থেকে। ঈশান কিছুক্ষণ মেয়েটার ঘাড়ে আর গলায় চুমু খেতেই নীলাশা ওর মাথাটা বুকের সাথে শক্ত করে চেপে ধরল। ওয়াশরুমের অবস্থা খারাপ, আবারও পড়ে যেতে পারে ভেবে ঈশান জোর করে মেয়েটাকে ছাড়ালো। চোখ খুলতেই ঈশান কোনো রকমের মেয়েটাকে জোর করে বাইরে এনে কোলে ওঠালো। তারপর বেডে বসিয়ে দিতেই নীলাশা চুপচাপ বসে রইল। ছেলেটা তাড়াহুড়ো করে নিচে গেলে কিছুক্ষণ পরে একটা মলম নিয়ে আসলো। তারপর ভেজা পাতা টাওয়াল দিয়ে মুছিয়ে মলম লাগাতে গেলে নীলাশা বলতে লাগলো, আরে কি করতেছো? পায়ে হাত দিতে নেই স্বামীর, ছাড়ো আমি লাগিয়ে নেব। ঠিক আছে, স্বামীর ভালোবাসা আদর সোহাগের যেহেতু দরকার নেই, তাহলে আর লাগাচ্ছি না। ঈশান মলমটা রেখে চলে যেতে গেলে নীলাশা ওর হাত ধরল। অসহায় চোখে তাকাতেই ঈশান ওর চোখের ভাষা বুঝে গেল। তারপর আবারও মেয়েটার সামনে বসলো। আলতো করে ওর পায়ের উপর থেকে শাড়িটা খানিকটা সরিয়ে দিয়ে তারপর মলমটা লাগিয়ে দিতে লাগলো। ঈশানের চোখে মুখে অদ্ভুত স্পষ্ট উত্তেজনা আর ভয়ের একটা ছাপ এসে ভিড় করেছে। ঈশানের চোখে মুখে নীলাশা স্পষ্ট বুঝতে পারছে ছেলেটা যে কতটা টেনশন হচ্ছে কিংবা ভয় পেয়ে গিয়েছিল, সেটা ভেবেই নীলাশা করুণ চোখে তাকিয়ে রইল। ঈশানের মলমটা লাগানো শেষ হতেই নীলাশা ওকে জাপটে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। ঈশানও আলতো করে মেয়েটার মাথাটা বুকের সাথে চেপে ধরতেই মেয়েটা অনেকক্ষণ যাবৎ ওইভাবেই রইল। এরই মাঝখানে কেউ একজন দরজায় দাঁড়িয়ে বলল, এই আমি কিছু দেখিনি। আমি 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 সত্যি কিছু দেখিনি। মিতুর কথা শুনে দুজনেই লজ্জা পেয়ে দুজনকে ছেড়ে দিল। নীলাশা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিতেই ঈশান রাগী চোখে তাকিয়ে বলল, তবে রে ফাজিল মাইয়া, দাঁড়া, তোর তো হচ্ছে। ঈশান কথাগুলো বলেই বাইরে চলে যেতেই নীলাশা আনমনে হেসে ফেলে। সারাটা দিন ঈশান আর বাসার বাইরে যায়নি। প্রতিদিন ছেলেটা একটু হাঁটাহাঁটি করতে গেলেও আজকে তার কিছুই করেনি। মেয়েটার আশেপাশেই ছিল সারাক্ষণ। নীলাশাও ওকে অনেক জ্বালিয়েছে ইচ্ছে মতো। এই সময় এটা লাগবে ওটা লাগবে বলে, আর রাতেও খাবে বলে জেদ করছিল। আম্মু এসে খাবার দিয়ে গেলে ঈশান নিজ হাতে খাইয়েছে মেয়েটাকে। আব্বু মেডিসিন এনেছিল, সেগুলো খেয়ে নীলাশা বসে রইল। ঘুমও ছিল না দেখে ঈশান বারবার বলতেই মেয়েটা এগিয়ে আসলো। এসে ঈশানের কোলের মধ্যে বসে পড়ে তারপর ওর গলাটা জড়িয়ে ধরলে ঈশান অবাক চোখে তাকিয়ে রইল। মেয়েটার এরকম আদরের স্বভাবে ঈশান বারবার প্রেমে পড়ে যাচ্ছে, রাগ করেও থাকতে পারছে না। আর আজকে তখনকার ওই স্পর্শটার কথা ঈশান ভুলতেই পারছে না। তার উপর এখন এমন মায়াবী এক চাহনিতে মেয়েটা ওই চোখের দিকে তাকিয়ে আছে, যার জন্য ঈশানের মনে হচ্ছে রাগ করে থাকাটাই শুধু শুধু বৃথা। এত সুন্দরী একটা বউ থাকতে যদি আদর ভালোবাসা না করে তাহলে নিজেরই লস। ঈশান কথাগুলো ভাবছিল, তখন ঈশান ওর বুকে আলতো করে মাথাটা এলিয়ে দিয়ে বলতে লাগলো, ঈশান, আমি জানি আমার জান পাখিটার আজকে রাগ কমে গেছে, তাই না পুপি? আমাকে কিভাবে ঘায়াল করতে হয় সেটা খুব শিখে গেছেন। নীলাশা ফিক করে হাসলো। তারপর ঈশানের গলাটা শক্ত করে জড়িয়ে ধরল। নীলাশা ঈশানের বুকের মধ্যে আঙুল ঘোরাতে লাগলো। কিছু বলতে চাইছে মেয়েটা, ঈশান বুঝতে পারছে, তারপরও কোনো প্রশ্ন করছে না। ঈশানের থেকে রেসপন্স না পেয়ে তখন নীলাশা আর একটু অপেক্ষা করতে লাগলো। তার মাঝে মেয়েটাকে ঈশান বুকের সাথে আলতো করে জড়িয়ে ধরতে মেয়েটা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো।
তারপর বুক থেকে মাথা তুলে বলতে আরম্ভ করলো। শোনা, আমার না একটা বেবি চাই, ঠিক তোমার মতো একটা কিউট ছেলে চাই। রাগ করে থেকো না, চলো না একটা বেবি নিয়ে ফেলি আমরা। অনেক তো হলো, এবার আমাদের খুব শীঘ্রই একটা বেবি নেওয়া উচিত, তাতে তুমি আর আমাকে হারানোর ভয়টাও পাবে না। কেন, আমার কি আরও কষ্টদের ইচ্ছা আছে আপনার? এরপরে নিজে মরে যাবো, তারপরেও তোমাকে কখনো ভুল বুঝবো না জান পাখি। আচ্ছা, বুঝলাম। বেবি চলো না। কোথায় যাব? আমার তো এমন করে থাকতেই ভালো লাগছে। কত সুন্দর করে আপনি আমার কোলের মধ্যে বসে আছেন, আমি আপনাকে জড়িয়ে ধরে রেখেছি। কিন্তু আমার যে তোমাকে এর থেকেও বেশি কাছে চাই বেবি। আর কতটা কাছে আসবো? যতটা কাছে আসলে দুজনের নিঃশ্বাসটা মিলেমিশে একাকার হয়ে যায়, আর তারপর একটা বেবি চলে আসে। নীলাশা প্রচুর পরিমাণে লজ্জা পেয়ে ঈশানের বুকে মুখ লুকিয়েছে। ছেলেটা জোর করে মুখটা তুলল, আলতো করে ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই মেয়েটা ওর চুলগুলো শক্ত করে ধরল। আর তারপর যেটা হবে সেটা জানার আর দরকার নেই। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।